শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। দুর্ভাগ্যজনক ঘটনা, তার প্রতিবাদে আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা, আর সেটার প্রতিবাদে আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা। এইভাবে একের পর এক নক্কারজনক ঘটনার সারি হয় আমাদের রাজ্যে, না হয়তো আমাদের রাজ্যকে ঘিরে। ভেবে দেখুন, প্রথমে সুদীপ্ত গুপ্তর মৃত্যু, তার প্রতিবাদে নক্কারজনকভাবে অমিত মিত্রের হেনস্থা হওয়া, এবং কলকাতায় তার প্রতিবাদে প্রেসিডেন্সি কলেজের ঐতিহ্যপূর্ণ বেকার ল্যাবে ভাঙচুর। এই ঘটনা যেন অন্তহীনভাবে চলছে, এবং সব থেকে বড় কথা, পুলিশের ভূমিকার ওপর বারবার প্রশ্নচিহ্ন উঠছে। কখনো সেটা দিল্লি পুলিশ, কখনো সেটা রাজ্যের পুলিশ, কখনো কলকাতার পুলিশ। আপনাদের দু একটা উদাহরণ দিই। প্রথমেই বলবো যে সুদীপ্ত গুপ্তর মৃত্যু পুলিশের লাঠিতে হয়েছে এমন অভিযোগ সুদীপ্ত গুপ্তর এই দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনায়। তারপরে দেখুন 9 তারিখের ঘটনা, আজকে 16 তারিখ, অমিত মিত্রর যে নিগ্রহের ঘটনা, সেখানে এখনো পর্যন্ত কিন্তু একজনও গ্রেফতার হননি। কোনো রাজনীতিবিদদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে এমনটা আমরা জানি না। পরের ঘটনায় আসুন, প্রেসিডেন্সি কলেজের ঘটনায় বারবার পাপ্পু সিংহকে পুলিশ জেরা করছে, তাকে থানায় ডেকে পাঠাচ্ছে, অথচ ছবিতে, ঠিক যেমন দিল্লির ঘটনায় ছবিতে যাদের দেখা যাচ্ছে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে না, ঠিক তেমন কলকাতায় প্রেসিডেন্সি কলেজের ঐতিহ্যপূর্ণ বেকার ল্যাবের ভাঙচুরের ঘটনায় যে রাজনীতিবিদদের ছবিতে দেখা যাচ্ছে তাদের গ্রেফতার দূরের কথা, জিজ্ঞাসাবাদের জন্য একবারও ডাকা হয়নি। এখানেই শেষ নয়, আজকে কয়েক ঘন্টা আগে থেকে কি দুর্ভাগ্যজনক নক্কারজনক দুটো ছবি পাশাপাশি আমরা দেখাচ্ছি। একদিকে আসানসোলে পুলিশ ব্যারাকের মধ্যে উর্দি পরে অন ডিউটি পুলিশ, অমিত মিত্রের নিগ্রহ, মুখ্যমন্ত্রীর যে ঘেরাওয়ের ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দাজনক ঘটনা, লজ্জিত করার মতো ঘটনা, সন্দেহ নেই। কিন্তু অন ডিউটি ডিসিপ্লিন ফোর্স, পুলিশ বাহিনী, তারা এইভাবে প্রতিবাদ জানাতে পারে? তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে না? পাশাপাশি আরেকটা ঘটনা দেখাচ্ছি, শিলিগুড়ির ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্র নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে হাসপাতালে অসুস্থ হয়ে পড়ার পর শিকলে বেঁধে রাখা হয়েছে। অভিযুক্ত, অপরাধ প্রমাণ হয়নি, অপরাধ প্রমাণ হওয়ার পরও করা যায় না বলে আইনজীবীরা মনে করছেন, কিন্তু একজন অভিযুক্ত ছাত্র নেতাকে নৃশংসভাবে হাসপাতালে শিকলে বেঁধে রাখা হয়েছে। রাত্রিবেলা তার বাথরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে, সেই ন্যূনতম গণতান্ত্রিক মানবিক অধিকারটাও তাকে দেয়া হয়নি। পুলিশের ভূমিকা নিয়ে এরপরও প্রশ্ন উঠবে না? পুলিশের ভূমিকা নিয়ে এই অনুষ্ঠান যখন শুরু করতে যাচ্ছি, আমার এই মুহূর্তে অতিথিদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেওয়ার পর আজকের ঘটনায় আসব। রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে যে হলফনামা পেশ করেছে, তাতে এই সাম্প্রতিক কয়েকটা ঘটনার উল্লেখ করে একেবারে স্পষ্ট কেন্দ্রীয় বাহিনীর সপক্ষে যুক্তি খাড়া করা হয়েছে। কি সেই যুক্তি আপনাদের দেখাবো। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন প্রাক্তন পুলিশ কর্তা সন্ধি মুখোপাধ্যায়, আছেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার, শিক্ষাবিদ মিরাতুন নাহার, আছেন উদয়ন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক, আমার অন্যদিকে আছেন আইনজীবী কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ, আছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, আছেন সুমন বন্দ্যোপাধ্যায় অধ্যাপক। কিন্তু তার আগে আপনাদের দেখাবো কয়েক ঘন্টার আগে সব থেকে বড় খবর, প্রেসিডেন্সি কলেজের এই ভাঙচুর, অমিত মিত্র নিগ্রহের ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা রাজ্য জুড়ে বিরোধীদের সিপিএমের পার্টি অফিসে যে হাঙ্গামা, এবং সুদীপ্ত গুপ্তর ঘটনা, এটার এই তিনটে ঘটনার উল্লেখ করে রাজ্য নির্বাচন কমিশন হাইকোর্টে যে এফিডেভিট জমা দিল, তাতে তারা স্পষ্ট বলছে, in many of these cases, it appears that the police forces under the state had not been able to adequately deal with or stem such violence. আমি দ্রুত চলে যাব আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিকের কাছে। ধ্রুবজ্যোতি, তোমার কাছে জানতে চাইব যে এই যে ঘটনাগুলোর উল্লেখ আমি শুরুতেই করলাম, এইগুলোর উল্লেখ করে এফিডেভিটে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে আইনজীবী যিনি আছেন সমরাদিত্য পাল, তিনি ঠিক কী বলেছেন, কিভাবে এই সাম্প্রতিক ঘটনাগুলো এফিডেভিটে উঠে এসেছে? দেখো, সাম্প্রতিক ঘটনাগুলো এফিডেভিটে আনার যে প্রেক্ষাপট রচনা করা হয়েছে, সেই প্রেক্ষাপটে বলা হয়েছে যে রাজ্য সরকার বারবার করে দাবি করছে যে রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে, শান্তিপূর্ণ। দু একটি যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে হবে। কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের যেটা দাবি, যে রাজ্য সরকারের এই মতের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশন একমত হতে পারছে না, এবং একমত হতে পারছে না তার কারণ হিসেবে দেখাতে গিয়ে রাজ্যের সাম্প্রতিক আইন শৃঙ্খলার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
এক এক করে দেখানো হয়েছে সুমন, এই যে পাল্টা হলফনামা 50 পাতার জমা দেওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে, সেখানে প্রথমে হরিমোহন ঘোষ কলেজে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে হিংসা, কলকাতা পুলিশের একজন সাব ইন্সপেক্টরের মৃত্যু, এরপর সুদীপ্ত গুপ্ত এসএফআই এর নেতা, তার মৃত্যু, তার পরিপ্রেক্ষিতে দিল্লিতে অমিত মিত্র মুখ্যমন্ত্রী এবং অন্য 2 মন্ত্রীর নিগ্রহের ঘটনা, তার আবার পাল্টা হিসেবে গোটা রাজ্য জুড়ে যে অভিযোগ উঠল, বিরোধীদের দলীয় অফিস ভাঙচুর করা হলো, আগুন ধরিয়ে দেওয়া হলো, বেশ কয়েকজন বিরোধী দলনেতাকে মারধর করা হলো, প্রাক্তন মন্ত্রীদের গাড়ি ভাঙচুর করা হলো, এই সমস্ত ঘটনাগুলোর উল্লেখ করা হলো এবং সবথেকে বড় কথা আলাদা করে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্সি কলেজে হামলার ঘটনা। এবং তারপরে তুমি যেটা বললে যে রাজ্য নির্বাচন কমিশন তারা তাদের মন্তব্য করতে গিয়ে এ সম্পর্কে তাদের যে মতামত সেটা দিতে গিয়ে তুমি যে কথা এক্ষুনি বললে পরিষ্কার জানিয়েছে যে পুলিশ ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশন বলছে যে পুলিশ ব্যর্থ হয়েছে, তাই কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন, পুলিশের ওপরে আস্থা নেই সাধারণ মানুষের। দ্বিতীয়ত, রাজ্য নির্বাচন কমিশন দাবি করেছে যে জঙ্গলমহলের কথা বলছে রাজ্য সরকার, সেখানে তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে শান্তি ফেরানো হলো, কেন্দ্রীয় বাহিনী না থাকলে তো শান্তি ফিরতো না। এটা রাজ্য সরকার যে উদাহরণ দিচ্ছে তা তো রাজ্য নির্বাচন কমিশনের দাবিকে আরো জোরদার করছে। সব থেকে বড় কথা, একটা গুরুতর অভিযোগ করেছে রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য সরকার যেখানে বলেছে, হলফনামা দিয়ে বলেছে কলকাতা হাইকোর্টে যে নির্বাচনের কাজের জন্য 55,000 পুলিশ তারা দিতে পারবে, অথচ রাজ্য নির্বাচন কমিশন দাবি করছে তাদের কাছে পুলিশ সুপাররা যে রিপোর্ট দিয়েছেন তাতে দেখা যাচ্ছে পুলিশ সুপাররা বলছেন যে এই তথ্য ঠিক নয়, 36,000 মাত্র পুলিশ তারা দিতে পারবেন, পুলিশ সুপারদের রিপোর্ট। শুধু তাই নয়, পুলিশ সুপাররাই রাজ্য নির্বাচন কমিশনকে বলেছেন বলে রাজ্য নির্বাচন কমিশন দাবি করছে যে পুলিশ সুপাররা চাইছেন পঞ্চায়েত নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ করতে গেলে 1,78,000 পুলিশ দরকার। অর্থাৎ পুলিশ যা দেবে বলছে রাজ্য সরকার আর পুলিশ সুপাররা যা বলছে কমিশনের কাছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে, এটাও কিন্তু আজকে উল্লেখ করেছে নির্বাচন কমিশন। এবং সব মিলিয়ে কমিশনের দাবি যে কেন্দ্রীয় বাহিনী ছাড়া এ রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন কোনো মতেই সম্ভব নয়। অনেক ধন্যবাদ ধ্রুবজ্যোতি। সিটি স্টুডিওতে ছিল আমাদের প্রতিনিধি ধ্রুবজ্যোতি প্রামাণিক। আমি সন্ধিদার কাছে আসব, কিন্তু তার আগে যে দুটো ঘটনা পাশাপাশি আমরা দেখাচ্ছি আপনাদের, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের একবার দেখাবো যে আসানসোলে পুলিশ ব্যারাকের মধ্যে উর্দি পরে প্রতিবাদ জানানো যায় কিনা, এবং শিলিগুড়িতে যে ঘটনা ঘটেছে ছাত্র নেতাকে প্রায় পশুর মতো অমানবিকভাবে হাসপাতালের বিছানার সঙ্গে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। দেখুন। পুলিশের ভূমিকায় বিতর্ক একই দিনে 2 জায়গায়। প্রথম ঘটনা আসানসোলে। অমিত মিত্রর নিগ্রহকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার আসানসোল কমিশনারেটের সামনেই প্রতিবাদ দেখালেন পুলিশ কর্মীরা। কর্তব্যরত অবস্থায় উর্দির ওপরেই একে অপরকে পরিয়ে দিলেন ব্যাজ। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বরিষ্ঠ মন্ত্রীদের উপর সুপরিকল্পিতভাবে নয়াদিল্লিতে যে হামলা, বর্বরিচিত হামলা যেটা হয়েছে, সেটা আমরা সাধারণ মানুষ বা সাধারণ পুলিশ কর্মচারী হিসাবে এটা মনে করি এটা খুব ভিন্ন, এটাকে ধিক্কার জানিয়ে এই প্রতিবাদ ব্যাচটা আমরা করছি। পরের ঘটনা শিলিগুড়িতে। সিপিএম তৃণমূল সংঘর্ষের ঘটনায় 10ই এপ্রিল সন্তোষ সাহানি নামে এক ছাত্র নেতাকে গ্রেফতার করে পুলিশ। অসুস্থ বোধ করায় সোমবার তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়, কিন্তু সেখানেই অভিযুক্ত ছাত্র নেতাকে হাসপাতালের শয্যার সঙ্গে রীতিমতো শিকল দিয়ে বেঁধে রাখা হলো। শিলিগুড়ির পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হলে তিনি অবশ্য দায় চাপান জেল সুপারের ওপরেই। বড় ক্রিমিনাল হলে কুছ আছে কোর্টকে আমি জানি না, জুডিশিয়াল কাস্টাডিতে ছিল, টক উইথ দ্য সুপারিনটেন্ডেন্ট জেল, জেল গার্ড আছে, জেল গার্ড উইচ ইজ নট আন্ডার পুলিশ। এই ঘটনায় তীব্র সমালোচনায় সরব সিপিএম নেতৃত্ব। জরুরি অবস্থার দিনগুলিকে ছাড়িয়ে গেল। শিলিগুড়ির যে ঘটনা যেটা হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে পুলিশকে তৃণমূল কংগ্রেসের হয়ে ব্যবহার করা হয়েছে। আমরা এটা অনেক পর্যায়ে যাব, আমরা হিউম্যান রাইটস কমিশন থেকে শুরু করে অনেক পর্যায়ে যাব, এটা আমরা কখনোই, এবং আন্দোলনের জায়গাতে আমরা অবশ্যই আমরা যাব। তবে পুলিশের নিয়মাবলী কিন্তু স্পষ্ট বলছে পুলিশ এরকম করতে পারে না, আর সেই নিয়ম পুলিশের থেকে ভালো কার জানার কথা? তাহলে কি জেনে বুঝেই নিয়ম ভঙ্গ? এই সব প্রশ্ন ঘিরেই বিতর্ক তুঙ্গে। কৌশিক গাঁতাই ও সনদ ঝা, এবিপি আনন্দ।
শুধু মানবাধিকার নয়, শুধু নৈতিক প্রশ্ন নয়, অনেকে বলছেন যে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক আইন, মানবাধিকার সংক্রান্ত নানা আইন ভাঙা হয়েছে এই যেভাবে এই দুটি ঘটনা আমাদের সামনে এসছে, দুটি ঘটনাতেই দেখুন। আসানসোল শিলিগুড়ি দুই জায়গাতেই পুলিশি পরিষেবার মান বাড়াতে পুলিশ কমিশনারেট গড়েছেন মুখ্যমন্ত্রী, আর দুটি পৃথক ঘটনায় এই দুই কমিশনারেটের পুলিশের ভূমিকা নিয়েই উঠল প্রশ্ন। অমিত মিত্র নিগ্রহ কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার আসানসোল কমিশনারেটের সামনে প্রতিবাদ দেখালেন পুলিশ কর্মীরা। কর্তব্যরত অবস্থায় উর্দির উপরই একে অপরকে পরিয়ে দিলেন ব্যাজ। 10ই এপ্রিল শিলিগুড়িতে তৃণমূল সিপিএম সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এসএফআই নেতা সন্তোষ সাহানিকে গ্রেফতার করে পুলিশ। অসুস্থ বোধ করায় প্রথম বর্ষের এই ছাত্রকে সোমবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই তাকে পায়ে বেড়ি পরিয়ে রাখে শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ। এই দুই ঘটনাতেই পুলিশের ভূমিকায় দানা বেঁধেছে বিতর্ক। পুলিশ কি আদৌ এরকম করতে পারে? নিয়ম বলছে দুটি ক্ষেত্রেই পুলিশ এমনটা করতে পারে না। পুলিশের নিয়মাবলীতে স্পষ্ট বলা আছে, কর্তব্যরত অবস্থায় উর্দির ওপর পুলিশ কোনো বিজ্ঞাপন বা ব্যাজ ব্যবহার করতে পারেন না। রাজনৈতিক মহলের বক্তব্য, শাসক দলের প্রতি পুলিশের আনুগত্য প্রদর্শন শুরু হয়েছিল বাম আমলেই। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীনই পুলিশকে অ্যাসোসিয়েশন করার অনুমতি দেওয়া হয়। পুলিশের মতো শৃঙ্খলাপরায়ণ বাহিনীতে সমিতি গঠনের যৌক্তিকতা নিয়ে তখনই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছিল। বিরোধী আসনে থাকাকালীন তৃণমূলও বারবার পুলিশের বিরুদ্ধে সিপিএমের হয়ে কাজ করার অভিযোগে সরব হয়েছে। এখন সেই তৃণমূল ক্ষমতায়, আর পুলিশ অমিত মিত্র নিগ্রহ কাণ্ডের প্রতিবাদে প্রকাশ্যে উর্দির উপর ব্যাজ পড়ছেন। রাজনৈতিক মহলের মত, এর মধ্যে দিয়ে স্পষ্ট শাসক দলের প্রতি পুলিশের আনুগত্য। পুলিশ যে আমাদের বিভাগে ইউনিয়ন তৈরি করা বেশ কিছু বছর ধরে একটা প্রবণতা ছিল, কোনো রাজনৈতিক দলের আনুগত্য নিয়ে কাজ করা বা রাজনৈতিক দলেরও একটা প্রশ্রয় দেওয়া। সেটা অনেক ক্ষতি করেছে। নিরপেক্ষ পুলিশ বাহিনী যে কোনো সরকারের পক্ষে অত্যন্ত একটি উজ্জ্বল দিক। যদি কোনো সরকার করতে পারেন, মানুষের ধন্য করে। এইটা ভেবে যারা করেছেন তাদের কোষেও তলব করা, চিহ্নিত করা এবং ব্যবস্থা করা যেন ভবিষ্যতে এটা না হয়। এদিকে শিলিগুড়িতে ধৃত এসএফআই কর্মীকে পুলিশের হাসপাতালে শিকল দিয়ে বেঁধে রাখাও মানবাধিকার লঙ্ঘন বলেই দাবি করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে জেল হেফাজতে থাকা অবস্থায় কেউ হাসপাতালে ভর্তি হলে সেটাও জেল হেফাজতই। সে সময় তাকে পায়ে বেড়ি পরিয়ে রাখার কোনো নিয়ম নেই। পাহারা দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ কর্মী নিয়োগ করার কথা। ওয়াকিবহাল মহলের মত, এভাবে পায়ে বেড়ি পরানো অমানবিক, মানবাধিকার লঙ্ঘন। বন্দির সঙ্গে আচরণবিধি নিয়ে রাষ্ট্রসংঘের নির্দেশিকাও শিলিগুড়ি কাণ্ডে লঙ্ঘিত হয়েছে। রাষ্ট্রসংঘের বিধি অনুযায়ী বন্দিকে হাসপাতালে নিয়ে গেলেও বেড়ি পরানো যাবে না। প্রয়োজনে তাকে কেবিনে রাখা যেতে পারে, অথবা তার পাহারায় বেশি করে পুলিশ কর্মী নিয়োগ করা যেতে পারে। বিশেষজ্ঞদের বক্তব্য, অসুস্থ অবস্থায় পায়ে বেড়ি পরানো তো দূরের ব্যাপার, সাধারণ অবস্থায় আদালতে নিয়ে যাওয়ার সময়ও হাত কড়া, মুখে কাপড় বা কোমরে দড়ি বাঁধার নিয়ম নেই। কারণ বিচারাধীন মানেই তার দোষ প্রমাণিত হয়েছে এমন নয়, বিচার চলছে। তাই বিচার চলাকালীনই কোমরে দড়ি বাঁধা বা মুখে কাপড় বাঁধার অর্থ দোষ প্রমাণিত হওয়ার আগেই তাকে একরকম শাস্তি দিয়ে দেওয়া। বিশেষজ্ঞদের দাবি, নিয়ম বলছে দোষ প্রমাণের আগে হাতকড়া পরিয়ে বা কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে যেতে হলে সুপ্রিম কোর্টের অনুমতি নিতে হয়। এবিপি আনন্দ। সন্ধিদার কাছে আসবো। সন্ধিদা, রাজনীতির, বিশেষ করে বাম রাজনীতিতে অ্যাসোসিয়েশন করার অধিকারী এই খুদে রাজনীতিবিদ পুলিশ বাহিনীর জন্মদাতা কিনা, সে প্রশ্নে আমি সুজনদার কাছে আসবো। আপনাকে যেটা জানতে চাইবো, এক হচ্ছে যে শাসক দলের এই ধরনের ব্যবহার শাসক দলকে খুশি করবে এবং তারপর ঠিকঠাক পোস্টিং পাওয়া যাবে, একটু যত্নে থাকা যাবে, এই মানসিকতা এর পেছনে আছে কিনা, এবং যারা এই ধরনের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নেওয়া এবারে হবে, বা এর আগে নেওয়া হয়েছে বা নেওয়া হয়? এর আনুগত্য প্রদর্শন করলে, নিয়ম ভেঙে আনুগত্য প্রদর্শন করলেও কি ব্যবস্থা নেওয়া হয়? আমি একটা কথা বলি, যখন দুপুরবেলা যখন আমি ওই টেলিফোনে আমার বক্তব্য আমি বললাম, তারপরে কাজের সূত্রে কোন এক পুলিশ অফিসারের সঙ্গে আমার কথা হয়। তিনি পুলিশ স্টেশন ওই স্তরেই দায়িত্বে আছেন। তিনি আমাকে যখন ফোন করলাম অন্য কাজে, তখন তিনি আমায় বললেন, আপনার ওটা আমি দেখছিলাম স্যার। আপনি বললেন, আপনি কি বলেন? তিনি বললেন, আপনি একদমই ঠিক কথা বলেছেন। এটা অত্যন্ত, আমরা পুলিশ বাহিনী থেকে এটা উচিত নয়, এটা করে আমাদের সবার ভাবমূর্তি নষ্ট হয়। এটা আমি বলতে চাই, পুলিশ বাহিনীর বেশিরভাগ সদস্যই চান না তাদের একদল কর্মচারী কোনো একটি রাজনৈতিক দলের কাছাকাছি গিয়ে সুবিধে পাওয়ার জন্য এটা করে সমস্ত পুলিশ বাহিনীর ভাবমূর্তি নষ্ট করে।
এটা দুর্ভাগ্যজনক এবং বিশেষ করে আমি নিশ্চিত সেখানে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন আসানসোলের যারা কমিশনার তারা কেউই এটা চাননি, পছন্দ করেননি। সবথেকে বিপজ্জনক হচ্ছে যে পুলিশের মতো একটি ইউনিফর্ম সার্ভিসের সিনিয়র অফিসাররা চান না চাননি, তা আসলে অধস্তন কর্মচারীরা তোয়াক্কা না করে এই যে ব্যাচ পরে এটা আনুগত্য প্রদর্শন করে ভবিষ্যতে কোনো কিছু সুবিধা পাবেন এই জন্য। এবং আমি নিশ্চিত ওই এলাকার কোনো মাঝারি বা নিচুতরার যারা রাজনীতির লোক তারা এর পেছনে আছেন, তাদের সঙ্গে গোপনে সলা পরামর্শ করে বলে আমার মনে হয় না। সুতরাং এর একটাই করণীয়, এটা কোনো মতেই, কারণ এই সময়টুকু একটি ঘটনা খুব আজকের জন্য উল্লেখ করার মতো। আজকেই খবরের কাগজে আমি একটু খবর দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একটি মিটিং ডেকেছিলেন এই পুলিশ সংস্কার নিয়ে। সেখানে মিটিংটিতে সেই তার ওখানে যারা অকংগ্রেসী সরকারের মুখ্যমন্ত্রীরা কেউই যাননি এবং কংগ্রেসী সরকারের মধ্যে কেউ যাননি। উনি সেখানে বক্তৃতায় উনি বলেন যে পুলিশের যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের ব্যবহার করে তাদের স্বার্থে তাদের জনসাধারণের যে যারা একেবারেই চান না বা আইনের শাসনের পক্ষে এটা অত্যন্ত বিপজ্জনক, এটা থেকে সংস্কারটা কিছু হওয়া দরকার। আজকে আমি কাগজে দেখলাম, কিন্তু এই যে প্রবণতাটা থেকেই যায় বিভিন্ন রাজনৈতিক দলের পুলিশের উপরে তাদের পুলিশকে দিয়ে তাদের মতো করে কাজ করানো আইনের শাসনের বাইরে, এটা আইন যেমন প্রায় শুনি রাজনীতি তারা বলেন আইনের মতো চলবে, পুলিশ তার মতো করে কাজ করবে, কথাগুলো একেবারেই রসিকতা। এবং এই আসানসোলের ঘটনা দুর্ভাগ্যজনক এবং একটি দৃষ্টান্তমূলক একটি সাজা তাদের চিহ্নিত করে যদি আমাদের সরকার দেন তাহলে আমার মনে হয় সমস্ত রাজ্যবাসী খুশি হবেন। কারণ এর সবথেকে বেশি ক্ষতি হয় কিন্তু প্রশাসনের এবং রাজ্য সরকারের যারা আছেন। পুলিশ সাজাটা কে দেবে, ডিপার্টমেন্ট করতে পারে, ডিপার্টমেন্ট করতে এটা বলার আমরা অপেক্ষা করব, আশা করবো এবং অপেক্ষা করব। এবং একটা কথা যদি যারা রাজনৈতিক বিভিন্ন দলে আছেন মনে রাখেন, পুলিশের এই কাজে সবথেকে ক্ষতি হয় ভাবমূর্তির দিক থেকে যারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের। আগেও আমরা দেখেছি ইউনিয়ন নামে পুলিশের লোকেরা একদল তারা যে অবস্থায় তৈরি করেছিল সে তো পুলিশের দৈনন্দিন কাজের পক্ষে বিপজ্জনক। সুতরাং সেখান থেকে পরে কিছুটা সরে আসা হয়। অতীতে অভিজ্ঞতা পুলিশে যারা চাকরি করছেন তাদের আছে, সাধারণ মানুষের আছে। একই জিনিস যেটা রিপিটেড হচ্ছে। আশা করি পুরনো অভিজ্ঞতায় এবং আইনের শাসন। আমার একটা ইনস্ট্যান্স দিন, শাসক দলের হয়ে পুলিশ কথা বলছে, তার উপরওয়ালা সে তার এগেইনস্ট আজ অব্দি কোনো অ্যাকশন নিতে পেরেছেন? আমি তিনটে রিজিমে বলছি, সিদ্ধার্থ রায়, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য প্রেজেন্ট। না, এটা যদি শাসক দলের দায়িত্বে যারা আছেন, স্বরাষ্ট্র দায়িত্বে আছেন, তারা না চাইলে পুলিশের পক্ষে করা শক্ত। এখন যদি হয় বোঝা যাবে তারা চান, ব্যবস্থা নেওয়া হলো, আইনানুগ ব্যবস্থা নেওয়া হলো, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হলো। আর যদি না নেওয়া হয় তো সাধারণ মানুষ বুঝবেন কেন। বচনন্দা সাহেব দময়ন্তী সেনের ব্যাপারে বলেছিলেন যে গভর্নমেন্টকে হেকেল করার জন্য একটা এরামারটাই বলেছিলেন যে বদনাম করার জন্য হয়েছে। আলটিমেটলি দময়ন্তী সেন যখন তার ওপরওয়ালার বিরুদ্ধে কথা বললেন, অভিমত দিলেন পচনন্দা সাহেবের এগেইনস্টে, তখন শি ওয়াজ ট্রান্সফার্ড। না, দময়ন্তী সেন ঠিক তার কমিশনারের বিরুদ্ধে না, এক মিনিট, দ্বিমত তারা দ্বিমত তিনি তদন্ত করছেন ঘটনাটা সত্যি, সুতরাং সেটাই হয়েছে। বুদ্ধিমান লোক হলে, মহিলা যদি বুদ্ধিমান হতেন, তো না হয় বাঞ্ছনীয় কারণ, আমি তো আগেও বলেছি, মহিলা যদি কেরিয়ার কনসাস হতেন তাহলে এটা দিতেন না। আমি ইররেসপেক্টিভ অফ পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বলছি, আমি সিদ্ধার্থ রায়ের সামল থেকে তদন্ত করছেন, তদন্তে উনি যা পেয়েছেন সেটা দময়ন্তী বলেছেন যেমন পেয়েছে, ওটা খুব স্বাভাবিক ঘটনা। আমার একটা অবাক লাগে যে ঘটনায় প্রথমবার আমার মনে প্রথমটায় মিসগাইডেড হওয়ার মতো একটা কারণ ছিল, কারণ যে আসামিরা ধরা যখন হয় তারা নামগুলোকে তারা মিথ্যে বলেছিল। সুতরাং তারা কেউ বিদেশে ইত্যাদি করে প্রথম দিকে ভুল যেটা হয়েছে, ভুল ওরা ইচ্ছা করে যেটা করেছিল। এই ক্ষেত্রে কি উল্টো হতে পারে? না, আমি আশা করব পুলিশ বাহিনীকে নিরপেক্ষ বলে সমস্ত রাজ্যবাসীর কাছে প্রমাণ করার জন্য দ্রুত যেন ব্যবস্থা নেওয়া হয়। না হলে সবথেকে ক্ষতি হবে কিন্তু যারা দায়িত্বে আছেন সে রাজনৈতিক দলের। আমরা আগের অভিজ্ঞতাও দেখেছি, মানুষ কেউ পছন্দ করেন না যে যারা পুলিশ কোন একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করুক। এই যদি কোনো রাজনৈতিক দলে হয়েছে দেখছি, এসপি যারা তাদের এসিআর দেবেন আলটিমেটলি মুখ্যমন্ত্রী,
মানে সরাসরি অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, অ্যানুয়াল কনফিডেন্সিয়াল রিপোর্ট, অর্থাৎ কখনো তো এটা ছিল না, আমাদের রাজ্যে কখনো ছিল না, অন্য দেশে কোথাও অপেক্ষা করতে হবে, অন্য রাজ্যে কোথাও আছে কিনা জানি না, কিন্তু মুখ্যমন্ত্রী এসিআর দেবেন এসপি কে, তার মানে কি এই বার্তা দিয়ে দেওয়া হলো না যে তোমাকে সরাসরি আমি কিন্তু দেখে নেবার সুযোগ পাচ্ছি এবং সেই কারণে আমি বদলে দিচ্ছি, ভারতবর্ষে কোথাও জানি এটা ভারতবর্ষে আমার কবজায় থাকে। ধরুন আমাদের ভাবা দরকার যে এই যে অ্যাসোসিয়েশন করার যে অধিকার, ধরুন এই পুলিশকে দেয়া মানেই কিন্তু তার মধ্যে দিয়ে রাজনীতি ঢুকবে। আর এই যে মানে এইটা কিন্তু এই যে পুলিশের অ্যাসোসিয়েশন, আপনি বলছেন যে বাম আমলেই এটা তৈরি হয়েছিল। এই সরকার যখন ক্ষমতায় আছে, মমতা ব্যানার্জি এই পুলিশ অ্যাসোসিয়েশনের বিরোধিতা করেছিলেন। না, আমি তো চাই পরবর্তীকালে সেটা কোর্ট কেস হয়, কোর্ট থেকে আবার ফিরে আসে। এখন দেখুন একটা ট্রেন্ড তৈরি হয়ে আছে এখানে, পুলিশদের রাজনীতির কাজে বামফ্রন্ট ব্যবহার করেছে, সিপিএম ব্যবহার করেছে। এই জায়গাটাকে সরে আসার ক্ষেত্রে কিছু স্বাগত জানিয়েছিলেন, ওর একটা সবাই স্বাগত একটু বোধহয় ভুল বোঝাবুঝি আছে, কারণ ও যেটা বলছে যে তিনটে অর্গানাইজেশনই কংগ্রেসের এবং সিপিএম বা যারা মানে তথাকথিত, কেউ তো বলে না, তিনটে অর্গানাইজেশনই কিন্তু হাইকোর্টে গেছিল যে আমাদের রাইট টু ওয়েলফেয়ার তুমি কেড়ে নিতে পারো না। তারা কিন্তু পলিটিক্যাল রাইট ক্লেম করেনি, কারণ পুলিশ অ্যাক্ট অনুযায়ী যায় না। সুতরাং এটা একটু একটা দুই তখন থাকলেও এইরকম কখনো আমরা দেখিনি যে একটা সরাসরি ব্যাচ পরে উর্দির ওপরে ঘুরে বেড়াচ্ছে, এটা কিন্তু একদমই নতুন। মানে এসপিদের এসিআরটা এক্ষেত্রে একটু বাড়তি ইঙ্গিত দিচ্ছে কিনা এইটা আমি জানতে চাইছিলাম সন্দীপ আপনার কাছে। এই যে ঘটনাটা, এটা যেমন নীতি বিরুদ্ধ, নিয়ম বিরুদ্ধ পুলিশের যে পুলিশ আমাদের রুলে, তেমনি কিন্তু অতীতে এটা আমাদের অস্বীকার করার নেই। ইউনিয়নের নামে যে বাড়াবাড়ি করে পুলিশের জায়গাটা দাঁড় করেছিল, সব দিকে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু যারা দায়িত্বশীল সরকারের রাজনৈতিক দলেরা। এই সরল কথা, পুলিশ যদি কোনো শাসনে নিরপেক্ষ থাকে, পুলিশ যদি অন্যায় করার জন্য মানে শাসক দলের কোনো লোককে তারা গ্রেপ্তার করতে পারে নির্ভয়ে, এলাকার সমস্ত মানুষ ধন্য করবে। একটি সরকার আছেন যার সময় তাদের দলের লোকেরাও আইন বেআইনি কিছু করে রেহাত পান না এবং রাজনৈতিক রং দেখা হয় না একেবারে। এই গ্রেফতারের প্রসঙ্গেই আসবো। আপনাদের যেটা বলছিলাম, 9 তারিখে অমিত মিত্রের হেনস্থা হওয়ার ঘটনা, তার মার খাওয়ার ঘটনা, আজকে 16 তারিখ, এখনো পর্যন্ত দিল্লি পুলিশ কিন্তু কাউকে গ্রেফতার দূরে থাক, জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে এমন কোনো খবর আমাদের কাছে নেই। আর এখানে প্রেসিডেন্সি কলেজের ঘটনায় সেখানেও তাই যে রাজনীতিবিদদের ছবিতে দেখা যাচ্ছে, ঠিক যেমনভাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ছবিতে দেখা গেছে, কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না, তৃণমূল কংগ্রেসের তরফে এই দাবি তোলা হয়েছে। ঠিক তেমন তৃণমূল কংগ্রেসের যে নেতারা প্রেসিডেন্সি গেটের সামনে ঠিকই যে তাদের অ্যাকশানে দেখা যায়নি, ঠিক যেমনভাবে ঋতব্রত নিজে হাতে মারছেন অমিত মিত্রকে, এই ছবি দেখা যায়নি, কিন্তু পার্থবাবুরা অর্থাৎ পার্থ বসুরা গেটের সামনে দাঁড়িয়ে আছেন ঘটনাস্থলে, তাদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে, এমনটাও আমরা শুনিনি। দেখুন, রাস্তার রাজনীতির রমরমা। নয়াদিল্লিতে রাস্তা রয়েছে রাস্তার রাজনীতি, কলকাতাতেও রাস্তা আছে, এখানেও সেই রাস্তার রাজনীতি। তফাৎ, নয়াদিল্লিতে কাঠগড়ায় সিপিএম, কলকাতায় তৃণমূল। রাজনৈতিক মহল মনে করছে তফাৎ আরও আছে। নয়াদিল্লিতে অমিত মিত্র নিগ্রহ কাণ্ডে যোজনা কমিশনের গেটের সামনে বিক্ষোভ করতে দেখা গিয়েছিল এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। যদিও তাঁর দাবি এসএফআই কোনোভাবেই হামলার ঘটনার সঙ্গে জড়িত নয়, কিন্তু রাজনৈতিক মহলের মত ঋতব্রতর মতো প্রথম সারির নেতা যেখানে ঘটনাস্থলে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন, সেখানে তিনি হামলার ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। স্বাভাবিকভাবেই দিল্লি কাণ্ডে ঋতব্রতকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে তৃণমূল। কিন্তু নয়াদিল্লিতে যেমন ঋতব্রতকে দেখা গিয়েছে, ঠিক তেমনই প্রেসিডেন্সিতে হামলার দিন দেখা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে ছিলেন তৃণমূলের কাউন্সিলর পার্থ বসু এবং টিএমসিপি নেতা তমগ্ন ঘোষকে। প্রেসিডেন্সি স্নাতকোত্তর শাখার ছাত্র দেবশ্রী চক্রবর্তী জোড়াসাঁকো থানায় তৃণমূলের 2 নেতার বিরুদ্ধে অভিযোগও দায়ের করেন। সেদিন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি যখন গেট ভেঙে ওই গুন্ডাগুলো ঢুকেছিল, তখন তারা এসে প্রথম আমাকে আহত করে এবং তারপরে আমার বন্ধুকে আহত করে, এবং সেটার জন্য তখন আমার মুখ ফেটে যায়, আমার জামা ছিঁড়ে যায় ইত্যাদি ইত্যাদি, আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করা হয় এবং ভার্বালি অ্যাবিউজ করা হয়। তো সেটার জন্যই আমরা জোড়াসাঁকো থানায় গিয়ে কালকে রাত্রিবেলা একটা জিডি করে এসেছি। পুরো গুন্ডা বাহিনী থেকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, ইভেন যারা আমাকে হিট করেছিল তাদেরকে খুব আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। যাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছিলাম তাদের মধ্যে ছিলেন তমগ্ন ঘোষ এবং পার্থ বসু, তৃণমূল কাউন্সিলর। তো এদের নামে তাদের নামটা জিডিতে রয়েছে। পুলিশের কাছে অভিযোগ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত একবারের জন্য পার্থ বসু ও তমগ্ন ঘোষকে জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূল নেতা হওয়াতেই তাদের জেরা করা হচ্ছে না? রাজনৈতিক মহলের প্রশ্ন, যে যুক্তিতে তৃণমূল নেতারা দিল্লি কাণ্ডের জন্য ঋতব্রতকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন, সেই একই যুক্তিতে কেন তারা তৃণমূল নেতা পার্থ বসু ও তমগ্ন ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশকে কড়া বার্তা দিচ্ছেন না? এসএফআই দোষ করলে দোষ, কিন্তু তৃণমূল নেতা দোষ করলে দোষ নয়। এটাই কি দলতন্ত্রমুক্ত প্রশাসন? এভাবে কি রাজধর্ম পালন হবে? বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন।
এবিপি আনন্দ। অরুণাবদা, আপনার কলেজ কি বলবেন এখনো পর্যন্ত পুলিশি তদন্ত যেখানে অবধি পৌঁছেছে? না, আমি একটু বলি যে আমি জানি না দিল্লিরটা এফআইআর মানে কমপ্লেন করেছিল কিনা, কনসার্ন পার্সন যে অ্যাফেক্টেড পার্সন সে কমপ্লেন করেছিল কিনা। তো মনে আছে দিল্লির কিন্তু সিচুয়েশনটা শিলা কওল এর চেয়ে বেশি হেকেল্ড হয়েছিল যেদিন মানে তিনি চিফ মিনিস্টার শিলা দীক্ষিত ঢুকতেই পারলেন না। সেকেন্ড দিন তিনি জোর করে গেলেন, ঠেলাঠেলি করে গিয়ে মালা দিলেন, যেটা হয় সেখানে কিন্তু কোনো গ্রেপ্তার হয়নি। কিন্তু ওনাবদা এটা মানবেন যে ফুটেজেই দেখা যাচ্ছে অমিত মিত্র যেভাবে হেকেল করেছেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। পুলিশের ভূমিকা, পুলিশের নিজের থেকে এ করে অবভিয়াসলি অ্যারেস্ট করা উচিত ছিল, যে মহিলা বিশেষ করে গায়ে হাত দিয়েছেন সেটা তো নিশ্চয়ই, সেটা তো করতেই হবে। এখন প্রেসিডেন্সি কলেজের ঘটনা যেটা হচ্ছে কি, যেটা বারে বারে বলছি, এই অতুৎসাহে না গভর্নমেন্টের বদনাম করে দিচ্ছে। আমি মমতা ব্যানার্জির হাতে নেই এরা, এ ধরো পুলিশের ব্যাচ পড়ে গেল, আলটিমেটলি কাকে গালাগাল খেতে হচ্ছে? চিফ মিনিস্টার, কারণ এটা তার ডিপার্টমেন্ট। এই যে ছেলেগুলো ঢুকতে চাইলো, চিনু হাজরা থেকে আরম্ভ করে এরা ঢুকতে চাইলো, এরা কিন্তু রেসপন্সিবল ছেলে এলাকার, কিন্তু তাদের অ্যাক্টিভিটির জন্য কে ফেস করতে হচ্ছে? পুলিশ মন্ত্রী, কে? চিফ মিনিস্টার। অ্যাসে ঢুকলো, ঢোকার পর যে ধরনের অ্যাসল্ট হলো, পার্থ চ্যাটার্জি, ওই পার্থ চ্যাটার্জির যে ভূমিকা, পার্থ চ্যাটার্জি আমাদের বিরোধী দল, এই মানে মিনিস্টার, শিল্পমন্ত্রী, তার যে বক্তব্য, তাতে আর যাই করুক মমতা ব্যানার্জির ভাবমূর্তি কিন্তু উজ্জ্বল হচ্ছে না, খুবই খারাপ। সে একটা জ্যাভলিন নিয়ে বলা শুরু করলো, জ্যাভলিনটা ঢুকলো কি করে? এটা খেলার জ্যাভলিন, ওরা 5টা হিসাব দিয়ে দিয়েছে প্রেসিডেন্সি কলেজের, যে স্পোর্টসের জ্যাভলিন কেনা হচ্ছে, ওটা স্পোর্টসের জ্যাভলিন নয়। এবং ওখানকার যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফিজিক্সের, সে যা সেদিন যেতে যেতে তার ডেসক্রিপশন দিলেন, একটা ছেলে কাজ করছে বলে, তুই সে ভাষা যাই হোক, তুই কাজ করছিস কেন? তাকে তো মারলো অন্য ছেলেরা আসতে বাধা দিতে। তারপর যে প্রফেসর এলো তাকেও হেকেল করলো। মানে যে ছেলেটা ঢুকেছে সে কি করছে সে নিজেই জানে না। মানে এই যে আমি বলছি যে এই যে ওজনটা বোঝা, যে আমার একটা অ্যাক্টিভিটির জন্য আমার স্টেটের, আমার দল এবং দলের যে রান করছে যে গভর্নমেন্ট, তার ভয়ানক বদনাম হতে পারে, এই বেসিক জায়গাটা না। আমি বলছি যে ধরুন বদনাম হলো, ঘটনার পরে যদি প্রশাসন তার নিরপেক্ষ ভূমিকা পালন করতো, যে আমরা সত্যি রং দেখি না, সেটা যেরাম সেই দাবি দিল্লিতে অমিত মিত্র কেন্দ্রে। এবং পুলিশের নিরপেক্ষতা সিলেক্টিভ হয় না, কতগুলো ক্ষেত্রে আমরা যেভাবে চাইবো কাজ করবে, বাকিগুলো নিরপেক্ষ হবে, এ কখনো হয় না। নিরপেক্ষতা হবে একেবারে নিয়ম মাফিক নিরপেক্ষতা, এটা পুলিশ জানবে, সবাই জানবে। এই জায়গাটা বোধহয় ভেবে নেওয়া উচিত। অনেক সেটা একটা হয়ে গেছে যে কতগুলো ক্ষেত্রে যেটা খুব সেন্সিটিভ, আমাদের মতো করে ধরলো, পারলো, এফআইআর করলো, বাকিটা নিজের মতো করে তারা নিরপেক্ষ হবে। পুলিশের সমস্যাটা হচ্ছে এটা। পুলিশের অসুবিধাটা হলো, আমি যেটা ফিল করছি, যে প্রথমত চাকরির ব্যাপার, একদম চাকরির ব্যাপার। আজকে ওখানে পার্থকে অ্যারেস্ট করতে গেলে, পার্থ বোসকে অ্যারেস্ট করতে গেলে, লালু আর কি, ওকে অ্যারেস্ট করতে গেলে গভর্নমেন্ট রুষ্ট হতে পারে। এই পুলিশ যে জোড়াসাগর থানার ওসি, যে তার সম্বন্ধে আবার আগে বলা হতো সিপিএম এর লোক। আমি একদম তোমায় ধরে ধরে বলছি, সিদ্ধার্থ না কি নাম ছেলেটির। তো এই ধরনের ব্যাপার আছে। এবার এই দুটো ছেলে যে, এরা কিন্তু বেসিক্যালি এসএফআই না, যারা মারধর খেয়েছে, এরা দাঁড়িয়েছিল, সামনে পড়েছে, মার খেয়ে গেছে, কিন্তু এরা কিন্তু ভয়ানক এসএফআই বিরোধী। এরা যখন ডায়েরি করতে গেল, বললো যে ভাই তোমাদের নামে অভিযোগ আছে, তুমি আগে ওখান থেকে বেল নিয়ে এসো ব্যাংশাল কোর্ট থেকে, তারপর তোমার কথা শোনা হবে। তোরা ব্যাংশাল কোর্টে বেল নিয়ে তারপর গিয়ে ওদের মানে অভিযোগ লিপিবদ্ধ করেছে। এখন এই জায়গাটা যে কোনো কারণই হোক, আমার মনে হয় গভর্নমেন্টের অ্যাক্ট করা উচিত। এই যে 1000 অফিস জ্বলে গেল, এগুলো তো ইতিহাসে রয়ে যাচ্ছে। 2016 সালের পর যদি বাই চান্স তৃণমূল এলো না, সেদিন যদি সিপিএম মারধর শুরু করে, সেদিনও কিন্তু তখন অজুহাত দেবে কি, ওই যে তৃণমূলও তো করেছিল। আজকে যেমন এই জায়গাটা কিন্তু একটু ভেবে দেখা দরকার। কারণ আমি জানি যারা রিজনেবল ছেলে, তৃণমূলের রিজনেবল ছেলে, তারা এইগুলো করেনি। যারা আনরিজনেবল ছেলে, এই আমি ক্রাউডটাকে দেখবে, এর সঙ্গে পড়াশোনার কোনো সম্পর্ক নেই। মিছিল করে এলো, এবং সোমেন মিত্তির কি বলেছে? সোমেন মিত্তির ওখানে বলা হলো, একদল বললো ওগুলো সব সোমেন মিত্তিরের ছেলে। সোমেন মিত্তির খুব রসিকতা করে বলেছেন যে হ্যাঁ সবই আমার ছেলে, কিন্তু ওখানে যারা মারপিট করেছে কোনো মাতাল ছিল। তার মানে খুব রসিকতা করে যে ওরা আউট অফ কন্ট্রোল। এদের কন্ট্রোলে, এই কন্ট্রোলটা যদি না থাকে, সিপিএম
গুন্ডামি রংবাজি যা করেছে কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে ছিল, এটাও ঘটনা। আমি নিজের কেস বলতে পারি, যখন আমি প্রথম 1996 সালে আমি ভয়াবহ ইলেকশন দেখেছি সুভাষ চক্রবর্তীর এগেনস্টে, ভয়াবহ, দুটোর পর আর ইলেকশন হয়নি। আবার এও দেখেছি যে আমায় 2001-এ ওই এক্সপিরিয়েন্স আমায় প্রথমে ঠিক করতে হচ্ছে পুলিশ অফিসারদের কি করে যে বাংলা ভাষা বলে ফিট করব, যেহেতু আমি মামলা ফামলা করি, ধরা শুরু করলাম, এবং পুলিশটাকে আমায় নিরপেক্ষ রাখতে হবে, এবং তার জন্য আমি কোনো মতে 37,000 ভোটটা নামিয়ে 326 ভোটে জিতেছিলাম। এইটা কিন্তু ঘটনা যে পুলিশ কখনো গভর্নমেন্টের বিরুদ্ধে যায় না, আমি অন্তত দেখিনি। আমি যখন এমএলএ হিসেবেও থানায় গেছি, প্রথমে আমি একটা ছোট ঘটনা বলি, আমি বলছি ইলেকশনে গেছি, ইলেকশনে সাদা এমনি প্যান্ট জামা পরে ঠেলাঠেলি হচ্ছে, পুলিশ আমায় ঢুকতেই দিল না। তারপর যখন বললো মশা, যখন জানলো আমি মানে ক্যান্ডিডেট, তখন বললো আপনি তো ড্রেসে আসবেন, মানে ইউনিফর্মে আসবেন। ড্রেস বুঝলাম যে পাজামা পাঞ্জাবি পরে আসতে হবে। তো এইটা একটা তাদেরও যেটা হয়েছে, চাকরির ব্যাপার এসে গেছে। চাকরির ব্যাপার না হলে তোমায় আজকে এখানে দমদমে আছো, নয় পাঠিয়ে দেবে পাঠানখালী কলেজে, এই চলে যাও ওখানে। এই জায়গাটা, এই চাকরির মনোবৃত্তির বাইরে এরা যেতে পারছে না। আজকে পচনন্দা সাহেব যে মুহূর্তে যতক্ষণ খালি পায়ে মুখ্যমন্ত্রীর বাড়ি গেছেন, ততক্ষণ তার কদর ছিল। যে মুহূর্তে তিনি ওই মুন্না ভাইয়ের বিরুদ্ধে কোনো রিপোর্ট দেবেন ঠিক করলেন, সরে যেতে হলো। তো এইটা দেখে পরের পুলিশ অফিসার কখনোই করবে না, ভাই সেফ চাকরি করি তো, আফটার অল সেফটির মধ্যে থাকো। ছেলে পেলে কলকাতায় পড়ে, কেউ সাউথ পয়েন্টে পড়ছে, কেউ এখানে পড়ছে, সেই লোকটাকে ওই পাঠানখালীতে বা এতে চাকরির শর্ত তো, বদলিটা তো চাকরির শর্ত পুলিশ কর্মী। বলছি ভাই, হার্ড মঙ্গল গ্রহে তো আর পাঠিয়ে দেবে, হার্ড রিয়ালিটি। ভয় কি? কটা লোক আইপিএস অফিসাররা ভয় পায় কেন? না আইপিএস হার্ড রিয়ালিটি, তোমার হার্ড রিয়ালিটি এটা। তোমায় দিল, যাও চলে যাও। আইপিএস অফিসারকে তো আর পাঠানখালীর ওসি করতে পারে না, না ওসি না, তাকে বলে যাও হোমগার্ডের কুচকাওয়াজ দেখো, হোমগার্ডের কুচকাওয়াজ দেখো, দেখবে। কিন্তু সে যদি মাথা উঁচু করে থাকে, দময়ন্তী সেনের না না দময়ন্তী সেনের কি অসুবিধা? এক্সেপশন ইজ নট দি রুল। অনেকে বলে এক্সেপশন। না না, আমি সেটা বলছি না, আমি বলছি যদি করে আরো কোনো গভীর কারণ আছে কিনা সেটা দেখো। না না, এক্সপেকটেশনটা তো করা শুরু করলে সবটাই বলতে। শোনো, তুমি পুলিশ কমিশনার হবে দেশে, না না একটা জিনিস আমি এটা বুঝি, পুলিশ কমিশনার হলাম আর ইকুইভ্যালেন্ট পোস্টে একটা এডিজি হলো নজরুল ইসলাম, কোনটা প্রেফার করবে তুমি? এটা ব্যক্তিতে নির্ভর করে, এবং স্বাভাবিক আমরা হিউম্যান বিং, আমরা চাইবো ভাই আরো কিছু সুযোগ সুবিধার ব্যাপার আছে কিনা। নিশ্চয়ই সুযোগ সুবিধা আছে। একটা পুলিশ কমিশনার ওজন একরকম, তুমি নজরুল ইসলামকে খেয়েছেন, ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। ওর নামে একটা কথা, একটা যদি করেন যে যারা মানুষের ভোট নিয়ে তারা এলেন ক্ষমতায়, তারা এই শপথ করে আসেন যে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত তারা করবেন, এবং পরিস্থিতি এমন তারা তৈরি করবেন, তারা প্রতিজ্ঞাবদ্ধ, যেখানে পুলিশ কেন অন্য যে কোনো সরকারি যারা তারা যেন নিরপেক্ষভাবে কাজ করতে হবে। দায়টা সাধারণ মানুষের কাছে, এই শপথ দায়টা কিন্তু রাজনৈতিক দলগুলো। এবং আরেকটা কথা হচ্ছে, রাজনৈতিক দলের বা কোনো যারা রাজনৈতিক নেতৃত্বে কারু বলার কিন্তু আইনত অধিকার নেই। যেটা বলছেন আইডিয়াল ফর্মে, কতগুলো থানা আছে কলকাতা শহর এবং তার ধারে কাছে, যেখানে পোস্টিং পাওয়ার জন্য পুলিশদের মধ্যে মারামারি হয়, এবং তার জন্যই হয়তো রাজনৈতিক নেতাদের। না সে তো বড় বাজারের পোস্টিং ওসি পাবেই, সেটা একরকম। কিন্তু আইপিএস অফিসার, আমি বলছি দিস আর হার্ড রিয়ালিটিস। আমি কিন্তু অন্য সেন্সে বলছি না, তুমি বলছো আইডিয়াল ফর্ম, আর আমি বলছি মাটির সঙ্গে সম্পর্ক। কমিশনার হবে না হোমগার্ড এরিয়া হবে, না ওই কি বলে ওই কাগজপত্রের হিসাব রাখবে, কটা কাগজ বেরোলো, আর যারা কোন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ার জন্য রাজনৈতিক দলকে তারা যেভাবে করেন, খাতির করা শুরু করেন, পুলিশ কেন? এটাই তো রাজনীতি, এটা দুর্ভাগ্য। সেটাই বলছি, হার্ড রিয়ালিটি। এই কঠোর বাস্তব কি কোনোভাবে প্রতিফলিত হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজের যে তদন্ত যেদিকে যাচ্ছে, বারবার প্রেসিডেন্সি কলেজের পাপু সিংকে ডেকে পাঠানো হচ্ছে, কিন্তু অন্যরা অধরা থেকে যাচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। দেখাবো প্রেসিডেন্সি কাণ্ডে যখন কাঠগড়ায় তৃণমূল ছাত্র পরিষদ, তখন তৃণমূলের নিশানায় পাপ্পু সিংহ। রাতারাতি শাসক দলের রোষের মুখে প্রেসিডেন্সি দারোয়ান পাপ্পু। পার্থ চট্টোপাধ্যায়ের মতো শীর্ষ তৃণমূল নেতার গলায় বারবারই উঠে আসছে একথা অখ্যাত পাপ্পুর নাম। বলেছি সমস্তটাই তদন্ত হওয়া উচিত। একজন রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতা তাকে ভেতরে থাকার ব্যবস্থা করা না সত্ত্বেও সে ভেতরে থাকলো।
শিল্পমন্ত্রী পাপ্পুকে নিশানা করার পরই পুলিশের তৎপরতাও তুঙ্গে ওঠে। শুক্রবার রাতে প্রেসিডেন্সিতে পৌঁছে যায় জোড়াসাঁকো থানার পুলিশ, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাদ সাধায় পরের দিন সকালে জোড়াসাঁকো থানায় প্রায় 3 ঘন্টা ধরে পাপ্পু সিংহকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সবার মধ্যে কৌতূহল তৈরি হয়, কে এই পাপ্পু? খোদ শিল্পমন্ত্রীর মুখে বারবার যার নাম। পুলিশের দেখা উচিত পাপ্পু সিংকে, তার কার্যক্রম কি। বার্মিংহাম থেকে প্রেসিডেন্সিতে অধ্যাপনা করতে আসা সোমক রায়চৌধুরী কিংবা প্রেসিডেন্সির প্রাক্তন অধ্যক্ষ সঞ্জীব ঘোষরা বলছেন, পাপ্পুরা 3 প্রজন্ম ধরে প্রেসিডেন্সিতে কাজ করছেন। পাপ্পুর বাবা রামদেও সিংহ তো বটেই, দাদু রাম ইকবাল সিংহ প্রেসিডেন্সি কলেজে দারোয়ান ছিলেন। 1926 সালে হামলাকারীদের হাত থেকে কলেজকে বাঁচাতে গিয়ে খুন হন রাম ইকবাল। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে তার নামে ফলকও রয়েছে। এমনকি যে পাপ্পু এখন তৃণমূলের নিশানায়, সেই পাপ্পুর জন্যই বছর কয়েক আগে বড়সড় অগ্নিকাণ্ডের সময় কেমিস্ট্রি ল্যাবরেটরি বেঁচে গিয়েছিল। আমি যখন প্রিন্সিপাল ছিলাম সেই সময় বিভিন্ন ঘটনায় পাপ্পুকে আমি দেখেছি যে কলেজের সমস্ত ঝামেলা যাতে না বাড়ে, কোনো ঝামেলা হলে যাতে সেটা না বাড়ে সেটাও রক্ষা করেছে, কলেজকে সর্বাঙ্গীনভাবে সাহায্য করেছে। এবং বিগত 2011 সালে প্রেসিডেন্সি কলেজের কেমিস্ট্রি বিভাগে যখন আগুন লাগে, সেই আগুন নেভানোর প্রচেষ্টায় পাপ্পু ছিল অগ্রগণ্য। পাপ্পু সিং আমাদের ইউনিভার্সিটি বা কলেজে 3 জেনারেশন ধরে আছেন। ওনার বাবা রামদেও সিং, আমি যখন ছাত্র ছিলাম 80 দশকে তখন দারোয়ান ছিলাম। পাপ্পু সিং এতগুলো জেনারেশন ধরে আমাদের আছে। এখন বলা হচ্ছে যে সে কলেজে কাজ করে না, অথচ গেটে ছিল। এটা তো ঠিক নয়। কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ প্রেসিডেন্সির সিংহভাগ ছাত্রছাত্রী পাপ্পুর সঙ্গে পরিচিত। শাসক দল ও তৃণমূল যখন পাপ্পুর পেছনে উঠে পড়ে লেগেছে, তখন তার পাশে দাঁড়িয়েছেন প্রেসিডেন্সির ছাত্রছাত্রীরাও। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পয়লা বৈশাখ অর্থাৎ ছুটির দিন রাতে ফের প্রেসিডেন্সিতে যায় জোড়াসাঁকো থানার পুলিশ। ক্যাম্পাসে গিয়ে পাপ্পুর স্ত্রীর কাছ থেকে তাঁর ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর করে। ফলে প্রশ্ন উঠছে, আসলে কিসের সঙ্গে পাপ্পুর সম্পর্ক খুঁজতে চাইছে পুলিশ? ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ভাঙচুরের ঘটনার সম্পর্ক কোথায়? প্রথমে পার্থ চট্টোপাধ্যায় পাপ্পুকে নিশানা করা এবং তারপরে পাপ্পুকে ঘিরে পুলিশের সক্রিয়তা বিভিন্ন মহলে প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন, প্রেসিডেন্সি কাণ্ডে তৃণমূল কাউন্সিলর, তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হলেও তাদের গ্রেফতার দূরের কথা, তাদের একবারও জিজ্ঞাসাবাদ করেনি পুলিশ। অথচ পাপ্পুকে নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন? তৃণমূলের মহাসচিব তথা মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য পার্থ চট্টোপাধ্যায় পাপ্পুকে নিশানা করেছেন বলেই কি পুলিশের এত তৎপরতা? প্রেসিডেন্সি কোঅর্ডিনেশন কমিটির নেতা বলেই কি পাপ্পুর নাম এত জোরালোভাবে উঠে আসছে? নজর ঘোরাতে গিয়ে পরিকল্পিতভাবে সিপিএম এর সঙ্গে পাপ্পুর সম্পর্ক টেনে তাকে কাঠগড়ায় তোলা হচ্ছে? উত্তর ভবিষ্যতের গর্ভে। এবিপি আনন্দ। দেবশ্রী চক্রবর্তী প্রেসিডেন্সি কলেজের সেই ছাত্র যার অভিযোগের ভিত্তিতে এই মামলা শুরু করেছে পুলিশ। দেবশ্রী আমাদের সঙ্গে আমাদের সিটি স্টুডিওতে আছে। দেবশ্রী, তোমার কাছে জানতে চাইব, সেই দিন অর্থাৎ 9 তারিখে অমিত মিত্র নিগ্রহের ঘটনা ঘটে, তার প্রতিবাদে 10 তারিখে প্রেসিডেন্সি কলেজে যে তাণ্ডব চলল, সেই দিন তুমি ঠিক কী দেখেছিলে? কোনো রাজনীতিবিদকে সক্রিয়ভাবে দেখেছিলে কি? সেদিনের ঘটনায় আমরা তখন কলেজে যখন পৌঁছেছি তখন দুপুর 1টা বাজছে। হঠাৎ করে শুনলাম কলকাতা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে প্রেসিডেন্সির দিকে একটা মিছিল আসছে তৃণমূল ছাত্র পরিষদের, এবং আমাদের কলেজ গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এই খবর পাওয়া মাত্র আমরা ওই পোর্টিকোর সামনে, আমাদের কলেজের পোর্টিকোর সামনে আমরা জমায়েত হয়ে দাঁড়িয়েছিলাম। তো খানিকক্ষণ পরে দেখি যে যারা মিছিল করে আসছিলেন তারা গেটটা টপকানোর চেষ্টা করছেন এবং ক্রমাগত অশ্রাব্য গালিগালাজ মেয়েদের প্রতি এবং ওখানে যে সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন তাদের প্রতিও চলছে ক্রমাগত। এবং এই করতে করতেই হঠাৎ করে তারা গেটটা জোরে ঠেলতে থাকেন এবং প্রায় 50-60 জনের একটা দল ঠেলে ভেঙে ঢুকে পড়েন এবং ঢুকে পড়ে উইদাউট এনি ওয়ার্ড তারা আমাদেরকে আক্রমণ করেন এবং আমি প্রথম সেখানে আক্রান্ত হই, এছাড়া আমার বন্ধু বান্ধবরা আক্রান্ত হয়। তো এইটুকু পর্যায়ের মধ্যে আমি ওই সময় যাদের নামে অভিযোগ করেছিলাম থানায়, পার্থ বসু, তমগ্ন ঘোষ, এদেরকে আমরা দেখতে পাই। এবং তারপরের সময় যখন বেকার ল্যাবরেটরিজ দ্বিতীয় দফায় তারা যখন আসে তখন বেকার ল্যাবরেটরিজে যায় এবং সেখানে একটা ভাঙচুর চালায় এবং ফিরে যায়। এই যে 2 দফায় যে ভ্যান্ডালিজম চালানো হলো প্রেসিডেন্সি কলেজের বুকে, এইটাই কিন্তু নেতৃত্বদায়ী অংশ এরাই ছিলেন। এবং না, এইখানে দেবশ্রী আমার প্রশ্ন থাকবে যে 2জন রাজনীতিবিদের নাম তুমি বললে, পার্থ বসু এবং তমগ্ন ঘোষ, এই দুজনকে কি তুমি সক্রিয়ভাবে দেখেছিলে, না তারা ঘটনাস্থলে উপস্থিত ছিল, দাঁড়িয়েছিলেন, সেই জন্যই তাদের নাম তোমার অভিযোগপত্রে বা অভিযোগে আছে? আমি যে অভিযোগ করেছি সেই অভিযোগটা হচ্ছে আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট এবং ভার্বালি অ্যাবিউজ করার অভিযোগ। পার্থ বসু বা তমগ্ন ঘোষ
এদের দুজনে কেউই আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট বা ভার্বালি অ্যাবিউজ করেননি। তারা উপস্থিত ছিলেন, তারা ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন এবং তার সঙ্গে 50-60 জন অচেনা ব্যক্তি ছিল যাদের মধ্যে কেউ এই কাজগুলো করেছেন, কেউ করেছেন। তো আমি যাদেরকে চিনতে পেরেছিলাম তাদের নামটা পুলিশের কাছে এই জন্যই দিয়েছিলাম, পুলিশ যায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাতে উঠে আসে যে কি ঘটনা ঘটেছিল সেটা, এই জন্যই পুলিশের কাছে এই নামগুলো দেওয়া। দেবশ্রী, তোমাদের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মালবিকা সরকার তিনি বলছেন যে সিলেক্টিভলি টার্গেটেড, এই শব্দবন্ধ তিনি বারবার ব্যবহার করেছেন যে প্রেসিডেন্সি কলেজকে একেবারে লক্ষ্য করেই এই আক্রমণ শানানো হয়েছিল। যুক্তি হিসেবে তিনি বলেছেন যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাশেই বা উল্টো দিকের সংস্কৃত কলেজে সেখানে কোনো রকম আক্রমণ হয়নি এবং একেবারে বেছে বেছে প্রেসিডেন্সি কলেজকে লক্ষ্য করেই এই আক্রমণ শানানো হয়েছিল। তোমার কি মনে হয়? আমাদের ভাইস চ্যান্সেলর যে কথা বলেছেন একেবারেই সমর্থনযোগ্য। একদিকে যেরকম আমাদের রাজ্যপাল থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী এরা একটা চেষ্টা চালাচ্ছেন যে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এটাকে একটা উন্নত মানের কিছু করবার, সেন্টার অফ এক্সিলেন্স এইরকম একটা কিছু তৈরি করবার। তো অপরদিকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 2009-2010 অনওয়ার্ডস এই তৃণমূল ছাত্র পরিষদ এরা কিন্তু প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ঢুকবার একটা চেষ্টা করে গেছে ক্রমাগত, কিন্তু যে কোনো কারণেই হোক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদকে কোনোভাবেই গ্রহণ করেনি এখানকার ছাত্রছাত্রীরা। তো একটা এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে একমাত্র ইনস্টিটিউশন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যেখানে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের কোনো ইউনিট উপস্থিত নেই। তো সেখান থেকেই হয়তো একটা রাগ, সেখান থেকেই হয়তো একটা ক্ষোভ, সেখান থেকেই হয়তো এই আক্রমণ। এছাড়া প্রেসিডেন্সির যে উন্নতি এটাও একটা ঈর্ষা তৈরি করার কারণ হতে পারে। দেবশ্রী, শেষ প্রশ্ন, যে এটা অভিযোগ করা হয়েছে রাজনৈতিক দলের পক্ষ থেকে যে প্রেসিডেন্সির ভেতর থেকে ইট ছোড়া হয়েছে, চাঙড় ছোড়া হয়েছে। আপনাদের মাধ্যমে আপনাদের চ্যানেলেই তো দেখা যাচ্ছে যে ফুটেজ থেকে যে কে চাঙড় ছুঁড়েছিলেন পরিষ্কার। আমরা পুলিশের কাছে এই সমস্ত ফুটেজ দিয়ে দিয়েছি, ফুটেজগুলি পরীক্ষা করলেই আসল সত্য বেরিয়ে আসবে। একটা 50-60 জনের মব, ফিউরিয়াস মব যারা আর্মড, তাদেরকে লক্ষ্য করে ঢিল ছুড়বো এতটা মস্তিষ্ক বিকৃতি এখনো পর্যন্ত আমাদের হয়নি। জ্যাভলিনটা বলা হচ্ছে তোমাদের কলেজের ভেতর থেকে, তোমরা মানে পুরোটাই সাজানো ঘটনার মতো আর কি, সাজানো ঘটনার তো না, সাজানো ঘটনার ট্রেন্ড তো গত 2.5 বছর ধরেই চলছে, তো এটাও হয়তো সাজানো ঘটনা, কিন্তু জ্যাভলিনটা আমাদের নয়। ওই জ্যাভলিনটা যে ধরনের জ্যাভলিন প্রেসিডেন্সির স্পোর্টস ডিপার্টমেন্ট ইউজ করে সেই জ্যাভলিনগুলোর মধ্যে ওই জ্যাভলিনটা পড়ে না, এবং আমাদের যিনি দায়িত্বে আছেন তার কাছ থেকে খোঁজ নিয়ে দেখা যেতে পারে যে আমাদের যে কটি জ্যাভলিন কেনা ছিল সেই কটি জ্যাভলিনই রয়েছে এখনো পর্যন্ত। অনেক ধন্যবাদ দেবশ্রী। দেবশ্রী যেটা বলছিল যে প্রেসিডেন্সি কলেজের ছাত্রদের তরফ থেকে ভেতর থেকে চাঙড় ছোঁড়ার অভিযোগ কিন্তু সম্পূর্ণ অস্বীকার করা হচ্ছে। কি বলছে ঘটনাক্রম, কি বলছে ফুটেজ, কি বলছে তার বিশ্লেষণ দেখাবো। প্রেসিডেন্সিতে হামলার ঘটনার অব্যবহিত পরেই তৃণমূল ছাত্র পরিষদের নেতা তমগ্ন ঘোষ অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ মিছিলের ওপর প্রথমে হামলা চালান এসএফআই সমর্থকেরাই। এমনকি প্রেসিডেন্সির ভেতর থেকে মিছিল লক্ষ্য করে চাঙড় ছোড়া হয় বলে অভিযোগ। এসএফআইয়ের অতর্কিত হামলায় আমাদের কয়েকজনের মাথা ফেটে গেছে, এবং কে বা কোথায় ইট মেরেছে তাদের যদি আইডেন্টিফাই আমরা করতেই পারতাম। একটি সবুজ জামা পরা ছেলেকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা সেই দাবিতে এখানে প্রেসিডেন্সি কলেজের সামনে এখানে পুলিশের সঙ্গে কথা বলছিলাম যে তাকে ইমিডিয়েটলি গ্রেপ্তার করতে। কিন্তু তৃণমূলের এই তত্ত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল এবিপি আনন্দের হাতে আসা ফুটেজ। ছবিতে স্পষ্ট প্রেসিডেন্সির গেটের বাইরে দাঁড়িয়ে চাঙড় ছোড়েন এক ব্যক্তি। তার আগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা তৃণমূল নেতা অরুণ হাজরার মাথায়, অর্থাৎ চাঙড় ভেতর থেকে ছোড়া হয়নি। ছবিতে স্পষ্ট দেখা গেলেও তা মানতে নারাজ আহত তৃণমূল নেতা অরুণ হাজরা। তাদের এখনও দাবি চাঙড় এসেছিল প্রেসিডেন্সির ভেতর থেকেই। কেন গেট খোলা হবে না এই নিয়ে একটা তর্ক বিতর্ক হচ্ছে। এই সময় 2-3টি ইট ওখান থেকে আসে। কোনখান থেকে আসে? বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে, প্রেসিডেন্সির ভেতর থেকে আসে, এবং আমি আইডেন্টিফাইড করেছি চন্দক চ্যানেল থেকে। যদিও প্রেসিডেন্সির পড়ুয়ারা দাবি করেছেন প্রেসিডেন্সির ভেতর থেকে কোনো রকম হামলা করা হয়নি। প্রেসিডেন্সি ছাত্রছাত্রীরা কিচ্ছু করেনি, আমাদের নিজের চোখে দেখা, আর যেইটুকু হয়তো সেলফ ডিফেন্সের জন্য করেছে, নিজেকে বাঁচানোর জন্য করেছে কেউ, কিন্তু
কাউকে মারার জন্যে বা কোনো প্রবলেম ক্রিয়েট করার জন্য কেউ কিচ্ছু করেনি। ভেতর থেকে কিছু হয়নি, আমাদের সেদিন কিছু ছিল না। যখন ঝামেলা হচ্ছিল আমরা কিছু ছাত্রছাত্রী দাঁড়িয়ে দেখছিলাম এবং যা ঝামেলা হয়েছে পাথর ছোড়া সবকিছু বাইরে থেকে বহিরাগতরা এসে করেছে। ভেতরের কোনো ছাত্রছাত্রী প্রেসিডেন্সির কেউ কোনো প্ররোচনায় পা দেয়নি। তাহলে কে মিথ্যা বলছেন, তৃণমূল নেতারা না ছবি? এবিপি আনন্দ। আমি যাব অভিরূপ সরকারের কাছে। অভিরূপদা, আপনার কলেজ নিঃসন্দেহে আপনার একটা ইমোশনাল ফ্যাক্টরও কাজ করছে, কিন্তু এটা যদি একটু ব্রডলি আমরা বিচার করি যে এই ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে পরপর যে ঘটনাক্রম, যেখানে সুদীপ্ত গুপ্তকে চলে যেতে হলো, এবং তারপর এই যে বৃহত্তর প্রশ্নটা ছাত্র রাজনীতিতে যে দলীয় রাজনীতি সেখানে থাকবে কিনা, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলছেন যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টুডিওতে আসতেন তিনি বারবার বলেছিলেন এই দিকেই যে এটা তাদের কোনো আপত্তি নেই, কিন্তু এটা তো মানবেন যে তৃণমূল কংগ্রেস হতে পারে, সিপিআইএম হতে পারে, পলিটিক্যাল পার্টির যে সাপ্লাই লাইনটা সেটা এই ছাত্র যুব ফ্রন্ট থেকেই আসে। তো কোনোদিন এই বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য হওয়া সম্ভব? সত্যি কথা বলতে কি হওয়া সম্ভব কিনা আমি জানি না, কিন্তু তার আগে আমাদের দেখা উচিত হওয়া উচিত কিনা। আচ্ছা, এখন সেখানে আমার যেটা মনে হচ্ছে বারবার যে এত বেশি রাজনীতি ঢুকে গেছে সব কিছুতে, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই বোধহয় বেশি করে সমস্যা। সেটা পুলিশই হোক, কি বিশ্ববিদ্যালয় হোক, কি কলেজ হোক, এটা একটা সমস্যা, এটা একটা বড় সমস্যা, এটাকে ট্যাকল করতে হবে। এখন ছাত্ররা যে বয়সে তারা কলেজে ঢুকেছে তারা নিশ্চয়ই রাজনীতি নিয়ে ভাববে, কোনো সন্দেহ নেই। যেমন সাহিত্য নিয়ে ভাবছে, যেমন গান নিয়ে ভাবছে, যেমন সমাজ নিয়ে ভাবছে, নিশ্চয়ই রাজনীতি নিয়ে ভাববে, নাহলে তারা অসম্পূর্ণ থেকে যাবে। কিন্তু এবং একই সঙ্গে তারা সংগঠনও করবে, তাদের অনেক দাবি দাওয়া থাকতে পারে, তাদের অনেক চাহিদা থাকতে পারে, কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের ক্ষোভ থাকতে পারে, এবং সেই ক্ষোভের কথা জানানোর জন্য তারা যদি সংঘবদ্ধ হয় হতেই পারে। কিন্তু তাদের এই সংঘবদ্ধতার পেছনে কোনো রাজনৈতিক দলের সমর্থন কেন দরকার এটা আমি বুঝতে পারি না, এটা আমি একেবারেই বুঝতে পারি না। ছাত্ররা নিশ্চয়ই নিজেদের মতো করে ফ্রিলি চিন্তা করবে, এবং কিন্তু আমার মনে হয় সেই চিন্তা করার জন্যে কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতার আদৌ কোনো দরকার নেই। উল্টো দিকে যেটা আমি বলছি, প্রেসিডেন্সি তো ঠিকই আমাদের সবারই খুব আদরের জায়গা এবং বাঙালির গর্বের জায়গা, কিন্তু সেটা সত্ত্বেও বলবো যে প্রেসিডেন্সির বাইরে তো একটা বিরাট জায়গা পড়ে রয়েছে। সেখানে কি হচ্ছে, সেখানে যে রাজনীতিটা ঢুকেছে কলেজে, আমি খুব খোলাখুলি বলছি, একটা ইউনিয়ন, সেটা যে দলেরই হোক, ইউনিয়ন কি করে, অনেক ক্ষেত্রেই কি করে, একটা সোশ্যাল করার নামে কর্তৃপক্ষকে চাপ দেয় যাতে লাইব্রেরির বই কেনা হয় না। অনেক ক্ষেত্রে অ্যাডমিশনের জন্য তারা অ্যাডমিশন পাইয়ে দিয়ে টাকা জোগাড় করে। এগুলো কিন্তু মিথ্যে কথা নয়, এগুলো মানে আমি ছোটখাটো কলেজের কথা বলছি। এবং এখানে এই ইউনিয়ন, এরা ছোটখাটো ইউনিয়নের নেতা, কোনো একটা রাজনৈতিক দাদা হয়তো তাকে একটু পছন্দ করে। এমনকি আমি জানি কিছুদিন আগে, না আপনি একটা জিনিস যোগ করতে পারেন, কিছুদিন আগে আমরাও দেখিয়েছি যে ফেল করা ছাত্রদের পাস করানো হবে, সেভাবে ইউনিয়ন চলছে। যেমন অনলাইন, আমি জানি অনলাইন, আমি বলছি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে আমার চেনা একজন প্রিন্সিপাল ওখানে ছিলেন, এখনো আছেন, তিনি ভর্তিটা অনলাইন করতে চান, এবং সেইটা কিছুতেই মানে সেই যে করা কি কঠিন ভাবা যায় না, মানে ইউনিয়নের কিসের স্বার্থ। এখন এইগুলো আমার মনে হয় এইগুলোর ব্যাপারে একটা পদক্ষেপ নেওয়া উচিত, এবং সত্যি মানে একটা মানে রাজনীতি মুক্ত যদি করা যায় কলেজ প্রাঙ্গণগুলোকে, রাজনীতি মানে আমি এই অর্থে বলছি, আমি রাজনৈতিক চিন্তার কথা বলছি না, কিন্তু সেই অর্থে যদি রাজনীতি মুক্ত করা যায় তাহলে কিন্তু অনেক ভালো। মানে আপনি বলছেন দলীয় রাজনীতি মুক্ত, দলীয় রাজনীতি মুক্ত, একেবারেই ক্ষুদ্র দলীয় রাজনীতি মুক্ত। এখন অনেকভাবে করা যায়, অনেকভাবে ভাবা যায়। যেমন আমাদের একটা ধারণা আছে যে ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না, এইটা আমার মনে হয় ধারণাটা এবার পাল্টাবার সময় হয়েছে, কারণ এত বেশি ভায়োলেন্স হচ্ছে, ক্যাম্পাসে দরকার হলে পুলিশকে ডাকতে হবে, কি করা যেতে পারে? কারণ যারা ভায়োলেন্স
মানে ভায়োলেন্ট হচ্ছেন, তারা কিন্তু তাদের দলের যে মুখোজ্জ্বল করছে, যেটা অরুণবাবু বললেন একদম সত্যি কথা, তারা কিন্তু তাদের দলকে ডোবাচ্ছে। সেটা এসএফআই হতে পারে, তৃণমূল হতে পারে। যারা অমিত মিত্রকে আক্রমণ করেছেন তারা তো এসএফআই, তারা তো সিপিএম এর কিছু উপকার করে। অতএব এই যে, এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের যে রাজনৈতিক লাভটা হতে পারতো, মানে 100 সেটা 50-50 হয়ে গেল, কোনো কারণ নেই, ভয়ানক ক্ষতি করেছে, ভয়ঙ্কর ক্ষতি করেছে। এখন এই যে ক্রাউড, এদের কিন্তু একটা আটকানোর জায়গা, কিন্তু পুলিশ তো থেকেও আপনি বলছেন ক্যাম্পাসে পুলিশের কথা, পুলিশ যদি ইনঅ্যাক্টিভ থাকে, নিষ্ক্রিয় একের পর এক ঘটনা, আমি বলছি যে একটা তো আমরা জানি, সবাই জানি, এটা বারবার আসে প্রসঙ্গটা, প্রেসিডেন্সির ভিসি বোধহয় বলেছেন যে পুলিশকে বলেছি, পুলিশ বলেছে দাঁড়িয়ে দেখেছেন না, আমি তো একবারও বলছি, একটা জিজ্ঞেস করে নি, যারা মারপিট করেছে কেউ ছাত্র না, ছাত্র ছেলের মুখ দেখলাম, এরা আমাদের বাবার বয়সী, কেউ আমার বয়সী। আমরা ছাত্র আন্দোলনে বলছি তো, সমস্যাটা কিন্তু হচ্ছে বাইরের থেকে মাস্তান এবং গুন্ডারা কলেজে, হরিমোহন ঘোষ কলেজে, তাই আমরা দোষ দিচ্ছি ছাত্রদের, প্রেসিডেন্সি কলেজের ভেতরে ছাত্র আজকে সমস্যা নয়, আপনি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন তখন সেই চিনু হাজরা, আজও সেই চিনু হাজরা কলেজকে যারা ধরা পড়েছে তারা কিন্তু ছাত্র, জেনুইন ছাত্র, সুরেন্দ্রনাথ কলেজের ছাত্র, চিনু হাজরা যাদের নিয়ে এসছে বাইরে, ওই কলেজের কেউ নয়। না, যারা ধরা পড়েছে পিছনে জোর নেই বলে, তাই তো তাদের জোর নেই বলে, তাদের জোর নেই বলে, তারা ওইরূপ ঠিকই বলছে। সেটা বলছে আমাদের এবার সবাইকে একটু বসে ভাবতে হবে যে এই ধরনের একেবারে আত্মঘাতী রাজনীতি, এইটা আমাদের বন্ধ করা দরকার। কলেজগুলোতে লেখাপড়া হোক। এবং আরেকটা কথা, বেশিরভাগ ছাত্রছাত্রী, এরপর কি হবে? 6 মাসের জন্য তো বন্ধ আছে, 6 মাস পরে তো আবার শুরু হবে, 6 মাসের বেশ কিছুটা সময়। আমি জানি না কি হবে, কিন্তু আমরা সবাই জানি লিংডো কমিশন বলে একটা কমিশন হয়েছে, সেখানে পরিষ্কার বলা আছে যে কলেজে ইউনিভার্সিটিতে নিশ্চয়ই ইউনিয়ন থাকবে, কিন্তু সেটা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় থাকবে না। এটা আমরা ভাবতেই পারি, করার কথা অবশ্যই ভাবতে পারি। অতএব ভাবার যে কিছু নেই তা নয়, এটা একটা সবাই মিলে ঠিক করতে হবে যে আমরা এই পথে আর যাব না। এটা আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এই যে প্রেসিডেন্সি বা যাদবপুর, যেগুলো তথাকথিত ভালো জায়গা, এখানকার ছাত্ররা শেষ পর্যন্ত কিন্তু বেরিয়ে যায়। তারা ভালো ছাত্র, তারা মোটামুটি ভালো রেজাল্ট করে, চাকরি বাকরি পেয়ে যায়। আমি বলছি যে গ্রামের দিকে যারা রয়েছে, গ্রামের দিকের যে ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের কি হবে? তারা কিন্তু অনর্থক আরো বেশি করে রাজনীতিতে জড়িয়ে পড়ছে। গ্রামের কলেজে একটা উদাহরণ দিচ্ছি, মানে রাজনীতির চাপ কিভাবে আসে। একটা কলেজে হয়তো 100টা সিট আছে, রাজনৈতিক দল এসে বললো 500 জনকে নিতে হবে, নাহলে এরা কোথায় যাবে? অতএব প্রিন্সিপালকে বাধ্য হয়ে নিতে হচ্ছে। এই যে চাপ, প্রিন্সিপালদের অসম্মান, বাইরের রাজনৈতিক চাপ, বাইরের রাজনৈতিক চাপ। আমি সেই জন্য বলছি যে আমাদের যাদবপুর প্রেসিডেন্সিতে আইসিটি কিন্তু কোনো দলের নয়। না, নয় তো একেবারেই নয়। তারা কিন্তু তাদের রাজনৈতিক তীব্র ব্যাপার আছে, না, কিন্তু দলীয় ব্যাপার আছে, তাই তো বলছি, সেটা আছে, তারা আবার একদম এক্সট্রিম, সেটা একদমই আছে। তাদের নিয়েও অসুবিধা, মানে তারাও যে মারপিট করে না তা তো নয়, তারা প্রচুর মারপিট করে। এই ভায়োলেন্সের ব্যাপারটাকে আটকাতে হবে কোনোভাবে। এখন একটা করা যায় যে বাইরের তো অবশ্যই আটকাতে হবে, কিন্তু ক্যাম্পাসের ভেতরে আমি বলছি 80% ছাত্ররা কিন্তু লেখাপড়াই করতে চায়। এবং আগে যেমন ছিল, আমি যখন কলেজে পড়তাম, আমি বলছি এখনো তাই করতে চায়, বাইরের ইন্টারফারেন্স। অভিরূপ তুই আমায় বল, আমাদের সময় যে কটা ছেলে রাজনীতি করতো, কি নকশাল, কি ছাত্র পরিষদ কিন্তু এমার্জেন্সিতে বিরোধিতা করেছে। ঠিক কথা। একটা ছেলে জীবনে প্রতিষ্ঠিত রাজনীতি দেখা, তাই তো। না, আমি সেই জন্য বলছি কথা বলুন, এখন যারা রাজনীতি করছে তারাও প্রত্যেকে প্রতিষ্ঠিত, তাই প্রত্যেকে প্রতিষ্ঠিত। রাজনীতি করে জীবন নষ্ট হয়েছে এরকম কাউকে অসংখ্য ছেলে হয়েছে, কাউন্সিলর যারা দেখবেন সব আমলে অসংখ্য ছেলের জীবন নষ্ট হয়েছে, মানে জীবন চলে গেছে। আবার আলোচনায় ফিরবো, তার আগে আপনাদের দেখাবো যে এই যে রাজনীতির কথা হলো, যে একের পর এক যেখান থেকে আমরা শুরু করেছিলাম, যে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, তার প্রতিবাদে আরেকটা দুর্ভাগ্যজনক ঘটনা, তার প্রতিবাদে আরো একটা দুর্ভাগ্যজনক ঘটনা, এই পর ঘটনাক্রমে রাজনৈতিক লাভ কি আদৌ কাদুর হচ্ছে? রাজনৈতিক লাভ এই নক্কারজনক ঘটনাগুলো থেকে আদৌ হয়? 9 এপ্রিল রাজধানীতে অমিত মিত্রকে নিগ্রহ, 10 এপ্রিল প্রেসিডেন্সিতে হামলা ভাঙচুর। রাজনৈতিক মহলের মতে
দিল্লি কাণ্ডে বিরোধীদের ধরাশায়ী করতে যে অস্ত্র তৃণমূল হাতে পেয়েছিল, প্রেসিডেন্সি কাণ্ডে শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধেই অভিযোগ ওঠায় সেই অস্ত্র ভোতা হয়ে গিয়েছে। অনেকে প্রেসিডেন্সি কাণ্ডকে তৃণমূলের সেম সাইড বলেও কটাক্ষ করছেন। অতীত বলছে, বিরোধী নেত্রী থাকাকালীন শাসক দল যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আঘাত এনেছে, তখন আখেরে সেই ঘটনার ডিভিডেন্ড কিন্তু ঘরে তুলেছে তৃণমূলই। তা সে 1993 সালে মহাকরণ থেকে মমতাকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে বার করে দেওয়া হোক, অথবা 2006 সালে সিঙ্গুরের বিডিও অফিস থেকে বার করে দেওয়া। দিল্লি কাণ্ডের জেরেও অসুস্থ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। কলকাতা এসে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। কিন্তু রাজনৈতিক মহলের মতে প্রেসিডেন্সি কাণ্ডের আঁচে এবার আর সেই ডিভিডেন্ড তুলতে পারল না তৃণমূল। ফিকে হয়ে গেল অমিত মিত্রকে নক্কারজনকভাবে নিগ্রহের ঘটনা, অসুস্থ হয়ে মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হওয়া। সিপিএম নেতাদের একাংশের মতে বিভিন্ন ঘটনা ঘিরে সরকার সম্পর্কে মানুষের মনে একটা ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভকে হাতিয়ার করেই পঞ্চায়েত ভোটের আগে ঘর গোছানোর চেষ্টা শুরু করেছিল সিপিএম। কিন্তু দিল্লি কাণ্ড সেই চেষ্টাকে অনেকটাই পণ্ড করে দিয়েছে। রাজনৈতিক মহলের মতে খোদ সিপিএম নেতারাই যখন দিল্লি নিগ্রহ কাণ্ড ঘিরে এতটা অস্বস্তিতে, তখন প্রেসিডেন্সির কাণ্ডের মধ্য দিয়ে তৃণমূলই সিপিএমকে অক্সিজেন জুগিয়ে দিল। তবে রাজনৈতিক মহলের অপর একটা অংশের অবশ্য বক্তব্য, দিল্লি কাণ্ডের পর রাজ্য জুড়ে সিপিএমের পার্টি অফিসে হামলার যে ঘটনা ঘটেছে, তা থেকে নজর ঘোরাতেই প্রেসিডেন্সিতে হামলা। কিন্তু কারণ যাই হোক, রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রেসিডেন্সি কাণ্ডে সেম সাইড হয়েছে তৃণমূলেরই। এবিপি আনন্দ। সুজনদা, আপনার কাছে আসবো যে এই যে রাজনীতির লাভ লোকসান এর চুলচেরা হিসেবটা আমরা করলাম, আমার এই অমিত মিত্রর যে হেনস্থা হওয়ার ঘটনা, সেখানে বুদ্ধদেব ভট্টাচার্য বিমান বসুর সঙ্গে সঙ্গে নিন্দা করলেন, ভালো কথা। আপনারা গ্রেফতারের দাবি করলেন না কেন? ঠিক যেভাবে পার্থ বসুদের গ্রেফতারের দাবি উঠছে, দল থেকে বহিষ্কার করলেন না কেন? সেটা ঋতব্রত হতে পারে, সেটা পুষ্পেন্দ্র হতে পারে। সেটা দিল্লি ইউনিট কলকাতা ইউনিট ভাগাভাগি করলেন কেন? মানে এই ক্ষেত্রে তো এত দ্রুত নিন্দা হওয়ার পরে ব্যবস্থাটা তার দলের ক্ষেত্রেও আসা উচিত ছিল, দলের দিক থেকে। আমি প্রথমে আমরা আলোচনা করছিলাম, যা আমরা কিন্তু অনেক প্রসঙ্গের অন্তরে চলে গেছি বলে আমার ধারণা। এবং যে কোনো একটা আলোচনা যখন হয় তখন তো তার যুক্তি তর্ক বিতর্ক, আপনি ভেবে দেখবেন এই 3-4টি ঘটনা কিন্তু পরস্পরের না না তা বলছি না, মানে ছাত্র রাজনীতি কিভাবে হওয়া উচিত না হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি, সেটা নিয়ে আমার ভিন্ন কথা আছে, ভিন্ন মত আছে। আমরাও ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, ছাত্র রাজনীতি করেছি। বামফ্রন্টের আমলে আমি ইউনিভার্সিটির ছাত্র। যে মেইন কন্টেস্ট্যান্ট আমার, রাত্রবেলা দিনের বেলা ক্যাম্পেইন আমরা দুজনে দুরকম করছি। রাত্রবেলা হস্টেলে ঘটনাক্রমে ওর ঘরে গিয়ে আমি শুতাম, ঘটনাক্রমে গতকাল শুভ নববর্ষ বলে ও আমার মেসেজ দিয়েছে, আমি ওকে মেসেজ দিয়েছি। সেইটা না, এখন যেটা হচ্ছে সেটা অন্য, সেটা হচ্ছে কলেজকে বাইরের থেকে দখল করা। ছাত্রদেরকে সামাজিক রাজনৈতিকভাবে চেতনা সম্পন্ন না করে বাইরে থেকে দখল করো, গোলযোগটা সেই কারণে হচ্ছে, তার দায়টা ছাত্র আন্দোলনের উপরে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। আমি এই কথাটা আমি বলে রাখলাম। আমি ওই কারণে বললাম যেটা বিস্তারিত আলোচনা, তাহলে আজকে অন্য সাবজেক্টে চলে যেতে হয়, একটা দিন সে আলোচনা হলে কিন্তু ভালো হবে। এখানে যে কথাটা আসছে, এমনি আমি জাস্টিফাই তো কোনো মতেই করছি না। আমাদের পার্টি স্ট্যান্ড আপনারা দেখেছেন। বিক্ষোভ একটা সংগঠিত কোনো সংগঠন, তার বিক্ষোভ দেখাবার রাইট আছে, কিন্তু বিক্ষোভটা হেনস্থার জায়গায় যাবে কি না, যাওয়া উচিত না, যেতে পারে না। আমাদের পার্টি নিন্দা করেছে, জানি সবাই, ফলে একই কথা আমার রিপিট করাটা কোনো মানে হবে না। যদিও ওখানে পুলিশের পারমিশন ছিল ওই গেট, এবং সেই কারণে পুলিশ উনি কোন গেট দিয়ে যাবেন এগুলো সব মনিটর করা ছিল বা ডিসিশন করা ছিল, যেটা কার্যকরী হয়নি। বাট কিন্তু যাদের জন্য হলো না তাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে না। আমি শেষ করি, রেকর্ড ভোটে অনিল বসু সবে প্রথম বাক্যটা বলেছি, আমি নিশ্চয়ই বলবো। আপনি যা বলেছেন আমি কেন বঞ্চিত করব? আপনি সেটা মানে কে সব পছন্দ করবে কিনা বড় কথা না, কিন্তু যুক্তির দিক থেকে তো আমার কথাটা বলতে হবে। ফলে সেই দিক থেকে এরকমটা নয়, ওখানে পারমিশন ছাড়া এরা ছিল বিক্ষোভ হয়েছে, বিক্ষোভটা জাস্টিফাইড, কিন্তু সেই বিক্ষোভটা এই রেঞ্জে যদি চলে যায় তাহলে কাউকে না কাউকে দায়িত্ব নিতেই হবে, নিশ্চয়ই নিতে হবে, এবং পুলিশ নিশ্চয়ই খতিয়ে দেখবেও বটে। পার্টি আমাদের যেটা বলেছে যে আমরা অ্যাকশনস নেব, কিন্তু একটা জিনিস বুঝবেন যে আমরা কখনো চটজলদি কাউকে নিয়ে আসি না, আর চটজলদি অথবা এটা ফাইনাল হয়ে গেল এইভাবে আমরা করি না। আমরা পুলিশের কাছে ফুটেজও চেয়েছি, সেটা অবভিয়াসলি পুলিশের দেবার ব্যাপার,
মিডিয়ার কাছ থেকে আমরা কালেক্ট করছি, করে অ্যাকশন আমাদের যা নেবার থাকবে নিশ্চিত থাকুন সে অ্যাকশন আমাদের পার্টি গ্রহণ করবে। 2, 3, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কথাই যখন আসছিল আমরা অনেক আলোচনা করছি। আমি বলছি এটাকেও শুধু ওই চিনু হাজরা আর ওই ভেতরের ছাত্র এর মধ্যে সীমায়িত করাটা ঠিক হবে না। এতটাই দুর্ভাগ্য যে রাজ্যপালকে গিয়ে বলতে হলো আমি ক্ষমা চাইছি। রাজ্যপাল হেড অফ দি স্টেট, গভর্নমেন্টের মাথা, তাকে বলতে হলো আমি ক্ষমা চাইছি। ক্ষমা চাইবার কথা তাদের যারা কাণ্ডটা ঘটালো, যারা বেকার ল্যাব ভাঙলো, যারা ছাত্রদের উপরে আক্রমণ করলো বা ছাত্রীদের সঙ্গে অশ্লীলতা করলো, তারা কিন্তু ক্ষমা চাইলো না। তারা কিন্তু বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। তাদের পায়ে কিন্তু শিকলের বেরি নেই। শিকলের বেরিটা আছে শিলিগুড়ি কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রটির পায়ে। তারা স্কট ফ্রি, তারা ঘুরে বেড়াচ্ছেন। ক্ষমা চাইলেন রাজ্যপাল। রাজ্যপালের সরকারকে তার সঙ্গে কথা বলে অ্যাকশন নেওয়াটার কাজ সেটা কিন্তু হয়নি, বরং এর মধ্য দিয়ে রাজ্যপাল, প্রশাসন, আমাদের কিন্তু কারোর মুখ উজ্জ্বল হলো না, আমাদের মুখ পুড়ল। এই ক্ষেত্রে যদি খুব ভালো করে আমরা দেখি, যেটা অরুণবাবু বলার চেষ্টা করছিলেন, যে ঘটনাটা যখন ঘটলো গোটা রাজ্য স্তম্ভিত। আমি 1,500 পার্টি অফিস, বহু পার্টি কর্মী, আগুন জ্বালানো, খানাকুল, অশোক ঘোষ অথবা সূর্যকান্ত মিশ্র, তারা পর্যন্ত তাদেরকে বিক্ষোভ দেখানো, আমি তার মধ্যে ঢুকলাম না, যেহেতু সেটা আলোচনার মূল থ্রাস্ট পয়েন্ট নয়, আমি সেটার মধ্যে ঢুকলাম না। কিন্তু এখানে শুধু ভেবে দেখুন, তাহলে এই ঘটনাটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে? বিশেষ করে সরকার অথবা সরকারি দল তারা কি মনে করছেন, তাদের অভিযোগ না, তারা তো মনে করছেন ঠিক হয়েছে। ঠিক হয়েছে মনে করছেন এই কারণে যে পার্থ চট্টোপাধ্যায় তা না হলে সাজানো ঘটনা সহ পাপ্পুর নামটা মুখস্থ করে যেন মনে হচ্ছে নাম জপ করছেন পাপ্পু সিং করে, এটা করবার কথা না। এবং করছেন বলেই রোজ পারলে জোড়াসাগর পুলিশ একবার দুপুরে ডাকে, একবার রাত্রে 12:30টার সময় ডাকে, একবার অ্যাকাউন্ট খোঁজে, একবার ওই খোঁজে, ইত্যাদি ইত্যাদি, তাকে বিব্রত করে দেওয়া হচ্ছে। ঘটনাটার পিছনে বরঞ্চ লজ্জা না করে বেশ করে যে গোছের মনোভাবটা তৈরি করলো যারা সরকারের, তারা বড় মাথা। সে কারুর নাম ব্রাত্য বসু হতে পারে, কারুর নাম পার্থ চ্যাটার্জি হতে পারে, কারুর নাম সুব্রত মুখার্জি হতে পারে, যে এমনকি ভাইস চ্যান্সেলরের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান জানবার জন্য অত্যুৎসাহী হয়ে পড়েছেন। কোন সংস্কৃতি, কোন মনোভাবে আমরা এই ঘটনাটাকে দেখছি? যদি এই মনোভাবে আমরা দেখি, তাহলে পুলিশ অ্যাকশন নেবে রাইটলি, সেটা খুব আশা করাটা বেশ কঠিন। তখন দেবশ্রীরা বরং পুলিশের কাছে অভিযুক্ত হয়ে যায়, দেবশ্রীদের অভিযোগটা বরং যথাযথ গুরুত্ব পায় না। ফলে যে কথাটা আমাদের শুনতে হচ্ছিল, মুখ্যমন্ত্রী কিন্তু ভালো কথা বলেছেন। মুখ্যমন্ত্রী খারাপ কথা বলেছেন বলে আমি বলেছি কি সেটা? আমি নাম বলেছি, নাম বলেছি। আমি মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি মিডিয়াতে কিছু বলেননি। না, আমি কাগজে ভাইস চ্যান্সেলরকে বলেছেন বলে কাগজে বেরিয়েছে। হ্যাঁ, কাগজে বেরিয়েছে। সে কারণে আর যাদেরটা আমি খুব ভালো লাগে, মুখের থেকে মুখনিসৃত বাণী শুনেছি, আমি তাদের নাম বললাম। যাদের কারুর নাম সুব্রত মুখার্জি, কারুর নাম পার্থ চ্যাটার্জি। মুখ্যমন্ত্রী ঠিক কি সংবাদ মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে কি বলেছেন, কি আমাদের সামনে এসেছে এই প্রেসিডেন্সি ঘটনা নিয়ে, সেটা আমরা দেখি। রাজধর্ম বড় ধর্ম বলা সহজ, করে দেখানো নয়। এখন সেই পরীক্ষার সামনেই মমতা বন্দ্যোপাধ্যায়। প্রেসিডেন্সির মানোন্নয়নে সক্রিয় মুখ্যমন্ত্রীর নিজের দলই যখন ঐতিহ্যবাহী এই শিক্ষাঙ্গনে ভাঙচুরের ঘটনায় কাঠগড়ায়, তখন স্পষ্টতই অস্বস্তিতে তিনি। তাই হাসপাতালে শুয়েই উপাচার্যকে ফোন করে সব ধরনের সহযোগিতার এবং দলের রং না দেখে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ভূমিকাকে স্বাগত জানাচ্ছেন অনেকেই, বলছেন প্রশাসনিক প্রধানের এই ভূমিকাই তো কাম্য। যদিও অনেকে এও বলছেন শুধু প্রেসিডেন্সি কাণ্ড নয়, রাজ্যে সাম্প্রতিককালে একের পর এক অশান্তির ঘটনায় অনেক আগেই রাজধর্ম পালনে এই সদিচ্ছার কথা প্রকাশ্যে জানানো উচিত ছিল মুখ্যমন্ত্রীর। তবে বেটার লেট দ্যান নেভার। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দোষীদের শাস্তির কথা বললেও তাঁরই সেনাপতি পার্থ চট্টোপাধ্যায় কিংবা সুব্রত মুখোপাধ্যায়রা কিন্তু কখনো সাজানো তত্ত্ব, কখনো উপাচার্যের ইতিহাস ভূগোল নিয়েই প্রশ্ন তুলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আক্রমণ যখন সারা ভারত জুড়ে তোলপাড় হচ্ছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হচ্ছে, বাংলার আপামর জনসাধারণ যখন ক্ষোভে বিক্ষোভে ফেটে পড়েছে, তখন কোন কোন লোক তারা নতুন করে টিভির চ্যানেলে বসে নানা রকম তথ্য দিচ্ছেন।
আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রেসিডেন্সি কলেজের ঘটনাটাও সাজানো ঘটনা আছে। পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, সংবাদ মাধ্যম ভাঙার আগের ও পরের ছবি দেখাচ্ছে। ভাঙার ছবি কোথায়? মালবিকা সরকারের ইতিহাস ভূগোল আগে দেখা দরকার। অত্যন্ত খারাপ কাজ হয়েছে প্রেসিডেন্সিতে, নিন্দা করছি। পুলিশ তদন্ত করছে, শাস্তি হবেই। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী সবার আগে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়দের ওপর রাশ টানা প্রয়োজন, যাতে বোঝা যায় সত্যিই রাজধর্ম পালনে তিনি ইচ্ছুক, নইলে ভুল বার্তা যেতে পারে। পাশাপাশি দিল্লিতে অমিত মিত্রের ওপর হামলার ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হলেও প্রেসিডেন্সি কাণ্ডে 5 জনের গ্রেপ্তার হওয়া নিঃসন্দেহে মুখ্যমন্ত্রীর ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। কিন্তু এরই সঙ্গে যদি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কিংবা টিএমসিপি নেতাকেও পুলিশ গ্রেপ্তার করত কিংবা নিদেন পক্ষে জিজ্ঞাসাবাদও করত, তাহলেও মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনের ইচ্ছাই আরও স্পষ্ট হতো বলেই মত রাজনৈতিক মহলের। তাই বর্তমান পরিস্থিতিতে রাজধর্ম পালনের সদিচ্ছা প্রমাণের দায় কিন্তু এখন মুখ্যমন্ত্রীর ওপরই। এবিপি আনন্দ। আমি ঠিক না সুজন্ত, ভালো ভালো পার্টটাও বলুন যে নিজে ফোন করেছিলেন, আমি যা বলেছি আমি কোনো অসত্য বলিনি, কিন্তু আমি বলেছি পার্থবাবু, সুব্রতবাবু কিংবা ব্রাত্য বসুর মুখনিসৃত বাণী আমরা শুনেছি, মুখ্যমন্ত্রীর মুখের কোনো কথা আমরা শুনিনি। উনি ভাইস চ্যান্সেলরকে বলেছেন বলে নিউজ আমরা পড়েছি, আপনি এখানে সেটাকেই কনফার্ম করলেন। ওনার পাবলিক স্টেটমেন্ট করা উচিত। মুখ্যমন্ত্রী এতটাই সক্রিয় যেসব ক্ষেত্রে উনি আগে বলেন, এই প্রশ্নটা আসবেই। উনি নিজে কিছু বলেননি, আর বাকি যারা বলছেন তাদেরকে এখনো তারা কি কি অন্যায় করেছে বলা ঠিক হয়নি, তাও এখনো পর্যন্ত বলেননি। অথবা অভিযুক্ত যারা 5 জন কারা অ্যারেস্টেড হয়েছেন এটা কিন্তু ইস্যু নয়। তার মধ্যে ক্যানিং এর একটি ছেলে আছে দেখলাম, ওই কোন কলেজ একটা পড়ে। আরেকটা কথা দেখলাম হাওড়ার একটি ছেলে ওই তৃণমূল করলে চাকরি পাওয়া যাবে বলে নেতারা নিয়ে গেছিল, এদের অ্যারেস্ট করা হয়েছে। আমি আমি সেটা নি ভাই, এটা দিয়ে কিন্তু রাজধর্ম পালন হয় না। মুন্না অ্যারেস্ট হয়েছে মানে কিন্তু রাজধর্ম পালন নয়, আরাবুল অ্যারেস্ট হয়েছে মানে কিন্তু রাজধর্ম পালন নয়। 12-15 দিন পরে মিডিয়া সহ সবার এত প্রেসারের পর মুন্না কোন রকমে ধরা পড়েছে কি আরাবুল কোন রকমে ধরা পড়েছে, কিন্তু রাজধর্ম পালন নয়। রাজধর্ম পালন করলে পার্থ বসু এদেরকে ধরা পড়েছিল 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের মধ্যে। ইতিমধ্যে রাজধর্ম পালন তখন তার নামে গ্রেফতারি পরোয়ানা ছিল। কি বলছেন আপনি? আরে সে অ্যারেস্টেড ছিল, আপনি জানেন না এই ধরনের একজন মাপের নেতাকে আমি আবারও বলছি, আপনি অ্যারেস্টেড ছিল, জামিন পেয়েছে। শুনুন আপনি যেটা জানেনই আপনি সেটা আমাকে শুনুন। আপনি বলেন না আপনি মজিদ মাস্টার বলছেন, মজিদ মাস্টার অ্যারেস্টেড ছিল, জামিন পেয়েছে। মজিদ মাস্টারের নামে গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও আলী হোসেনে ঘুরে গিয়েছিল। আমার কথা শুনুন না। এই বিধানসভা বলে ঠিক আছে। এক মিনিট, আমি একটা প্রেসিডেন্সি কলেজে প্রাক্তন হিসেবে বলতে চাই, যদি ঘটনা ঘটে যে সিপিএম এর ছেলেরা ভিতরে গিয়ে গন্ডগোলটা করেছে তাদেরও অ্যারেস্ট করা উচিত। যদি গভর্নমেন্ট যদি মনে করে যে সিপিএম ভিতরে গিয়ে করেছে তাদেরও অ্যারেস্ট করা উচিত, কিন্তু দে মাস্ট কাম আপ উইথ আ স্টেটমেন্ট। এরকম 500 ছেলে ঢুকে গেল, 50টা ছেলে হারার করে ঢুকে গেল, তার মধ্যে যদি সিপিএম ষড়যন্ত্র করে সেই আইডেন্টিফাই করে তাদের অ্যারেস্ট করা উচিত, যে দলই করুক। এত প্রেসার রাজধর্ম পালন করলে এত প্রেসারের আগেই সে করা ছিল বা করা উচিত ছিল। এতটা প্রেসারের পরেও এখনো 7 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু রাজধর্ম পালন করতে গেলে যাদের অ্যারেস্ট করতে হয়, আপনারা যে দলেরই হোক, আপনারা কতগুলো একদম মানে পয়েন্ট করে দেখিয়েছেন, তারা কেউ কিন্তু এখনো পর্যন্ত, এবং মুখ্যমন্ত্রী নিজে তার মুখে এখনো কিছু বলেছেন, এটা কিন্তু পয়েন্ট করে তো আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখেছিলাম, রাজধর্ম পালন করলে তাহলে পার্থ বসু হলে তাহলে উনি নয়, মানে সুমন বাবু হয়তো রাজ্য সরকার কি করছে বলতে পারবেন, উনি রাজ্য সরকারের সঙ্গে যুক্ত, আর আমাদের কর্পোরেশনের চেয়ারম্যানও আপনি আছেন, এমনি পরিবর্তনের জন্য যা ছিল আগে, কিন্তু চেয়ারম্যানও আছেন, উনি সরকারের দায় নিতে পারবেন। দিল্লির সরকারের কথাটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কিন্তু আমাদের পার্টি বরঞ্চ আমি আবারও বললাম, প্রথম দিনেই যেমন স্টেটমেন্ট করেছে, আমরা এরকম নয় আজকে করলাম কালকে উল্টো একটা করলাম। মমতা ব্যানার্জিকে আক্রমণ করেছে বলে আমরা এক্সপেল করেছি, নট দ্যাট যে আমরা দিনে দিন এক্সপেল করেছি। একটা সময় আমরা নিই, আমরা নিজেরা এনকোয়ারি করি আমরা যে অ্যাকশন নেবার নিই। যদিও সেই লালু আলম এখন সম্ভবত শ্রীমতী মমতা ব্যানার্জির সঙ্গী। আমি মীরাতন্দির কাছে যাব। মীরাতন্দি, এই যে গোটা ঘটনাক্রম আপনার প্রথম কথা বলে নিই, সেটা হচ্ছে গত বেশ কিছুদিন ধরে 9 তারিখের পর থেকে যে ঘটনাগুলো পরপর ঘটছে, দিল্লিতে শুরু এবং কলকাতা,
তারপরে আজকে আসানসোল শিলিগুড়ি ঘটনাও আমরা জানতে পারলাম। তাতে আমার একটা কথা খুব বেশি করে মনে হচ্ছে, ইদানিং কালে মানুষের মধ্যে একটি প্রশ্ন ওঠে, নিরপেক্ষ বলে নাকি কিছু হয় না। তো আবার মনে হচ্ছে আজকে পরিস্থিতিটা এমন তৈরি হয়েছে দিল্লি কলকাতা জুড়ে, তাতে নিরপেক্ষ হওয়ার একটি অবকাশ পাওয়া গেছে। কেননা দুটি প্রধান রাজনৈতিক দল যাদের আমরা সক্রিয় ভূমিকায় দেখতে পাই পশ্চিমবঙ্গে, একটি বিশেষ রাজনৈতিক দল তারা প্রধান বিরোধী অবস্থানে রয়েছে, আরেকটি রাজনৈতিক দল তারা রয়েছে শাসক অবস্থানে। এই দুটি দলেরই দুটি কার্যক্রম, একটি দিল্লিতে এবং একটি কলকাতায়, সেই কার্যক্রম সমস্ত মানুষই নিন্দা করছে দুই দলকেই। দুই দলের তরুণ প্রজন্মের সমর্থকরা এমন ঘটনা ঘটিয়েছেন দিল্লিতে। মন্ত্রী, আপনারা কেবল অমিত মিত্র মন্ত্রী মহাশয়ের কথা বলছেন, কিন্তু যতদূর আমি জানি মুখ্যমন্ত্রীর উপরেও কিছুটা এর প্রতাপ পড়েছে, শুনেছিলাম। তা নয়, তাহলে ঠিকই আছে, আমার অতটা জানা নেই। এখন আমরা সংবাদপত্রে তিনি অসুস্থ হয়েছেন। এক মিনিট, আপনি জানলে কোথা থেকে? আপনি সঙ্গে ছিলেন তা তো না। তারপরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বটেই। আমাকে কিন্তু একটু বলতে দিতে হবে, ইন্টারাপশন হলে দিদিভাই একটা জিনিস জিজ্ঞেস করে একটা বলছি, জুনিয়র ছেলেরা কিন্তু কেউ ছিল না। আমি নতুন প্রজন্ম বলা হচ্ছে, তরুণ প্রজন্ম মানে যে খুব ছোট ছোট বাচ্চারা, তা আমি বলছি না। এসএফআই সমর্থক মানে তাদের অনেকেরই নাম আমরা দেখতে পাচ্ছি যারা আমাদের থেকে কম বয়সী এবং তরুণ প্রজন্মের তারা। তো আমার যেটা মনে হয়েছে যে ওই ঘটনা নিন্দনীয় এবং আমাদের নিন্দা করতে কোথাও কোনো বাধা নেই। মুখ্যমন্ত্রীও বিক্ষোভের সম্মুখীন হয়েছিলেন এবং তিনি অসুস্থ হয়েছেন, এটাও আমরা পরবর্তীতে জানতে পারছি। আর কলকাতার ঘটনা যেটা প্রেসিডেন্সিতে ঠিক তার পরপরই ঘটল, শাসক দলের সমর্থকরা বিশেষ করে সেখানে সক্রিয় ভূমিকা নিয়েছেন পশ্চিমবঙ্গে, সেখানেও নিন্দা করতে আমাদের কোথাও কোনো বাধা নেই। সুতরাং এই একটি সদর্থক দিক আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ নাগরিক হিসাবে আমরা একটা নিরপেক্ষ অবস্থানে থাকতে পাচ্ছি। হয় এ দলে যেতে হবে, না ও দলে যেতে হবে, বা এ দলের বিরোধিতা করব, ও দলের বিরোধিতা করব, এইরকম ধরনের ভূমিকা নিতে হচ্ছে না। আমরা দ্ব্যর্থহীন ভাষায় দুটি ঘটনাকেই নিন্দা করতে পারছি। আমার মনে হচ্ছে নিরপেক্ষ থাকার একটা অবকাশ বা বাস্তব চিত্র আমরা পাচ্ছি। এটা এই মুহূর্তে, এই সময়ের অন্ধকার আচ্ছন্ন যে সময়, তাতে আমাদের কাছে একটা দিক যেটা খানিকটা আলোর দিশা দেয়। এটা আমার প্রথম কথা। এবং পরে যেটা সুমন আজকে আলোচনার শুরুতে, আমি মনে হয় একটু সময় পাবো, আলোচনার শুরু থেকে এখন পর্যন্ত দুটি বিষয় উঠে এসেছে আমি দেখতে পাচ্ছি। একটি হলো পুলিশের ভূমিকা প্রশ্নের সম্মুখীন, আর দ্বিতীয়টি হলো ছাত্র রাজনীতি প্রশ্নের সম্মুখীন। মনে হচ্ছে আমি যতদূর বিদ্যা বুদ্ধি দিয়ে যা বুঝতে পারলাম এতক্ষণের আলোচনা, তাতে এই দুটি বিষয় উঠে এসেছে। এই দুটি বিষয়ে আমার মতন মানুষের যে অভিমত, একজন সাধারণ নাগরিক আমার অভিমতটা আমি স্পষ্ট করে বলতে চাই। প্রথম হচ্ছে পুলিশের ভূমিকা। আমার বক্তব্য হলো পুলিশের ভূমিকা প্রশ্নের সম্মুখীন আজকে দিল্লি এবং কলকাতা, শিলিগুড়ি, আসানসোলের ঘটনায় নয়। পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বহুদিনই চলে গেছে। পুলিশকে কেউ ভরসা করে না, কিছু কিছু ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া আমি ভরসা করতে দেখি না। এদের নগর্থক রূপগুলোই সকলে জানে। কিন্তু আমি বলবো, এই যে গত কয়েকদিনের ঘটনা যেটা আমরা এখানে বসে এক্ষুনি দেখতে পেলাম, সেই ঘটনাতে পুলিশের যে ভূমিকা প্রশ্নের সম্মুখীন, সেটা একটু সুসংবদ্ধ ভাষায় বলতে গেলে বলতে হয়, পুলিশের জীবিকাটা হচ্ছে এমন জীবিকা যেখানে তাদের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করতে হয়, যেখানেই তারা জীবিকাটি গ্রহণ করুন, যে জায়গাটি। পরিবর্তে আমরা দেখি শৃঙ্খলা বজায় রাখার পরিবর্তে তারা আনুগত্যের শিকল বা শৃঙ্খল হাতে পায়ে পড়ে নেয়। এইবারে প্রশ্ন, অনেকেই বলেছেন কথাটা যে পড়তে তাদের হয়, এমন গ্রাউন্ড রিয়ালিটির কথা
অরুণাভবাবুও বলেছেন, এমন কঠোর বাস্তব যে মানুষকে, তারা তো মানুষ, সাধারণ মানুষ, সংসার করা মানুষ, ঘর সংসার ছেলেপুলে নিয়ে সংসার করে, তাদেরকে সেই শিকল পড়তে হয়। এইবারে একটা জিনিস একটু ইন্টারপ্রেট করব, জাস্ট এক মিনিট নেবো, সেটা হচ্ছে ওই যে কালো ব্যাচ পরার ঘটনা, ওটাতে আমার কিন্তু মনে হচ্ছে ওটা মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর নিগ্রহের জন্য। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী কিন্তু রাজ্যের, হ্যাঁ, তিনি কোনো আলাদা করে একটা দলের নন। সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা মানে আমার মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী নিগৃহীত হন, তৃণমূল লেখা নেই ওখানে বোধহয়। অভিরূপ বাবু, আমি নির্দিষ্ট ঘটনা আমি বলবো যে মানে মানে ওটা হচ্ছে আমার একদম মানে ওই চেয়ারটার প্রতি একটা আনুগত্য, সেটা কিন্তু থাকতেই পারে। আমি ঠিক ওইভাবে ফ্যাক্টগুলোকে দেখি না, দেখতে অভ্যস্ত নই। আমার যেটা মনে হচ্ছে আরেকটু গভীর ভাবে বোধহয় আমাদের ভাবা দরকার, মানে আমার কথা গভীর এই দাবি করছি না, বলছি যে ভাবা দরকার। সেটা হলো যে পুলিশ মানে তো সে কেবল একজন জীবিকাধারী মানুষ নন, তিনি সাধারণ মানুষ, তারা সকলে। তো ফলে তাদের আনুগত্যে শৃঙ্খল পড়তে হয় অনেক ক্ষেত্রেই। উদয়ন প্রশ্ন তুলেছিলেন যে কেন দময়ন্তী যেরকম করলেন সেটা কি করতে পারে না কেন, এই ধরনের প্রশ্ন উঠেছে বটে, কিন্তু তবুও সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। আমার প্রশ্ন সেটি হলো এই আনুগত্যের শৃঙ্খল যারা পুলিশ জীবিকাধারীদের পড়তে বাধ্য করে, তাদের ভূমিকাটাই প্রধান। তারা পশ্চাতে থাকেন, আমার ধারণা তাদের দ্বারা প্ররোচিত হয়ে নিযুক্ত হয়ে বিভিন্ন কাজে, নির্দিষ্ট কাজ, এইসব ব্যাচ পড়াটারা তার মধ্যেই পড়ে, সেই ধরনের কাজ তাদের করতে হয়। আমি তাতে বলছি না যে তার জন্য তারা অপরাধ মুক্ত, সে কথা একবারও বলছি না, কিন্তু প্রকৃত অপরাধীরা পশ্চাতে থেকে যায়। এটা আমার বক্তব্য, আপনারা মানতে পারেন নাও মানতে পারেন। নেতৃস্থানীয় শাসক দল অথবা বিরোধী দল, প্রধানত শাসক দল, রাজ্যে কেন্দ্রে সব জায়গায়, দিল্লির ঘটনা দেখুন, কেন পুলিশ ওরকম ভাবে বিক্ষোভের মুখে একটা প্রধান মুখ্যমন্ত্রী, একজন বিশেষ মাননীয় মন্ত্রী, তাদেরকে ঠেলে দিলেন, বাধ্য হতে হয়েছে। এবং রাজ্যের অর্থমন্ত্রী যখন হেনস্থা হচ্ছে তখন পুলিশের খুব একটা সদর্থক অ্যাক্টিভ ভূমিকা কিন্তু আমরা ফুটেজে দেখছি না। সেখানেও বিশেষ রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে এবং তারা শাসক পদেই রয়েছে। পশ্চিমবঙ্গেও একই। এখানে আমার একটা আশঙ্কার কথা বলি, অভিরূপদা যেটা বলছিলেন যে ধরা যাক যে যদিও উর্দির ওপর এই ধরনের পরিকল্পিত আক্রমণ এই রাজনৈতিক এই দিয়ে উর্দির ওপর পড়া যায় না, সেই প্রসঙ্গ অন্য, কিন্তু ধরা যাক চেয়ারটার প্রতিও সম্মান জানাচ্ছে। এই রকম যদি হয় যে আজকে একদল পুলিশ কর্মী তারা মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর চেয়ারটার যে নিগ্রহ হয়েছে তাতে সমব্যথী হয়ে চেয়ারটায় সম্মান জানিয়ে ব্যাচ পড়লেন, আরেক দলের মনে হলো যে আজকে বিরোধী দলনেতা বিক্ষোভের মুখে পড়েছেন, সেটা তার পক্ষে, সেটাও একটা চেয়ার রাজ্যের বিরোধী দলনেতা। তো এই দলাদলি কি কোনো শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে এক চুল এগিয়ে নিয়ে যেতে পারে? তারা দেবে ন্যায় বিচার? একেবারেই না। আমি পুলিশের ভূমিকার কথা বলছি। পুলিশের ভূমিকা সম্পর্কে প্রশ্ন তোলার সময়ে আমাদের মনে রাখতে হবে যে তারা কাদের হাতের পুতুল হয়ে এই কাজগুলো করে। এবং বলতে গেলে এখন অনেক কথা বলতে হয়, আমি যাব না, তার মধ্যে আমাদের সংযত হওয়া উচিত বলে আমি মনে করি। অনেক, শুধু পুলিশ কেন, শিক্ষক শিক্ষিকারা, অধ্যাপক অধ্যাপিকারা, বিভিন্ন জীবিকাধারীরা তারা এই ধরনের কাজ করছে। অতএব মূলে রয়েছে সেই দলীয় রাজনীতি, সে শাসক দল হোক বিরোধী দল হোক, তারাই হচ্ছে মূল অভিযুক্ত হওয়া উচিত বলে আমি মনে করি। প্রশ্ন, তাদের ভূমিকা এখানে প্রশ্নের সম্মুখীন। আমি একটা শুধু উপমা দেব, ধরুন কোনো একজন খুব অর্থবান মানুষ কোনো একটি লোককে পয়সা দিয়ে রিক্রুট করেছে কোনো একজনকে খুন করবার জন্যে, দায়ী দোষী ওই অপরাধী আসামি অভিযুক্ত হয় ওই ব্যক্তিটি, পশ্চাতে থেকে যান আর একজন। এক্ষেত্রেও এরকমটি ঘটে বলে আমার মনে হয়, আমি ভুল হতে পারি। এটা হলো পুলিশের ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে ছাত্র রাজনীতি। ছাত্র রাজনীতি সম্পর্কে আমি কয়েকটা কথা বলতে চাই। এক নম্বর হলো, এখন রাজনীতি সে শাসক দলের দলীয় রাজনীতি হোক বা বিরোধী দলের, দুই পক্ষেরই দুটো রূপ আমরা দেখতে, দুটো মানে একসঙ্গে বলা যায়, হিংসা প্রতিহিংসার রাজনীতি। একদল যদি হিংসা দেখায়, বাকি দলকে, অন্য দলকে প্রতিহিংসা দেখাতেই হবে। এই হিংসা প্রতিহিংসার রাজনীতির যে রূপ আমরা দেখতে পাচ্ছি, এই রূপ আর মানুষ মানতে পারছে না। এই রূপের ভয়াবহতা, বিশেষ করে গত কয়েকদিনের যে ঘটনা আমরা দেখতে পেলাম, এই ভয়াবহতাটা খুব প্রকট হয়েছে। হিংসা প্রতিহিংসা রাজনীতি প্রকট হয়েছে বলে আমার বিশ্বাস। এবং রাজনীতির এই রূপ
কোনো মানুষই আর দেখতে চাইছি না। একেবারে এবারে রাজনীতিটা বিশেষ করে কেন এরকম হলো না, ওই যেটা এতক্ষণ কথা হচ্ছিল দলীয় রাজনীতি, শুধু রাজনীতি। অনেক সময় আমরা বলছি, অভিবাবীরও বলছিলেন যে রাজনীতি মুক্ত করতে হবে, কিন্তু তা নয়, রাজনীতি নয়, দলীয় রাজনীতিও নয়, যেটা উনিও আবার বলেছিলেন ক্ষুদ্র রাজনীতি, দলীয় রাজনীতি, সেটাই সত্য কথা। সংকীর্ণ স্বার্থের সঙ্গে জড়িত, দলীয় বা ব্যক্তি স্বার্থের সঙ্গে জড়িত যে সংকীর্ণ রাজনীতি, দলীয় রাজনীতি, তার থেকে মুক্ত হতে হবে। তা না হলে বাকি কথাটা বললে সবাই রাজনীতি যারা করেন তারা বলবেন ওটা ইউটোপিয়া, ওটা আদর্শের কথা, ওটা বাস্তবে হয় না। তো এখন যেটা আমাদের আর দু একটি কথা কেবল বলবো, সেটা হচ্ছে যে আজকে তরুণ প্রজন্ম যে এরকম করছে, দিল্লিতে প্রেসিডেন্সিতে এরকম ঘটনাগুলো, আমার মনে হয় তাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই। কোনো নেতা নেত্রীরা কোনো সত্যিকার আদর্শ রাজনীতির রূপ তুলে ধরতে পারছেন না। এটি একটি ভয়াবহ সংকট, যার ফলে তারা এই হিংসা প্রতিহিংসা রাজনীতিতে অভ্যস্ত হচ্ছে। আমরা ব্যথিত হচ্ছি, আমরা ভাবছি রাজনীতি মুক্ত করতে হবে। আমার শেষ কথা সেটি হলো, রাজনীতির সদর্থক ভূমিকা যেটা হবে, যেটা ছাত্ররাও করতে পারে, সেটা হলো দেশের মানুষের সমস্যাগুলো দূর করার জন্য উন্নয়ন চিন্তা, কর্মপরিকল্পনা গ্রহণ করা। সেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিরা ছাত্র রাজনীতি যারা করে তারা তাদের অভিমত দিতে পারবেন, দেবেন, সেইভাবে তৈরি হবেন, সেটাই কাম্য। আজকের এই রূপটা আমাদের কাছে একেবারেই কাম্য। আমি আসবো, আমি তথাগততা এখনো তিনজন বলার সুযোগ পাইনি, তথাগততার কাছে যাব। তার আগে রাজনীতি এবং রাজনীতিবিদদের নিয়ে এত কথা হলো, রাজনৈতিক দলগুলো কি সত্যি সত্যি দায় স্বীকার করে? সাম্প্রতিক ঘটনায় কতবার এমন উদাহরণ আমাদের সামনে এসেছে, দেখো। প্রথমে দিল্লিতে অমিত মিত্রকে হেনস্থা, তারপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর। দু ক্ষেত্রেই অভিযুক্তদের ঘটনা থেকে দূরত্ব তৈরির মরিয়া চেষ্টা ফের একটা প্রশ্ন তুলে দিয়েছে। প্রশ্ন, সত্যি শিকারে এত অনীহা কেন রাজনৈতিক দলগুলোর? অনেকেই বলে থাকেন ভিডিও ক্যামেরা কিংবা বুমের দাপাদাপি যখন ছিল না, তখন রাজনীতিবিদদের কাজটা এতটা কঠিন ছিল না, কারণ ছবি না থাকায় কোনো বিষয় প্রমাণ করা অত্যন্ত কঠিন ছিল সংবাদপত্র রিপোর্টারদের কাছে। তাই অনেক সময় অনেক কিছু করেও পার পেয়ে যেতেন নেতাদের একাংশ। কিন্তু বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের দৌলতে এখন ঘটনা চাপা দেওয়া বেশ কঠিন হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলির কাছে। অবশ্য তাতেও যে তারা সত্যি অস্বীকার করা ছেড়ে দিয়েছে তা মোটেও নয়। জলজান্ত ছবি থাকলেও নির্দ্বিধায় সত্যি অস্বীকার করতে বিন্দুমাত্র সময় নেন না অনেক নেতাই। সেই পথ ধরেই অমিত মিত্রর হেনস্থার সময় উপস্থিত থাকা সত্ত্বেও যেমন আজব সাফাই দেন এসএফআই এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তেমনি ঐতিহ্যবাহী প্রেসিডেন্সিকে কলঙ্কিত করার ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের নাম জড়ানোর পরও ধারাবাহিকভাবে তা অস্বীকার করে যান পার্থ চট্টোপাধ্যায়রা। ওখানে যে ঘটনা ঘটেছে, আমরা প্রথম গেটে দেখেছি যখন উনি চলে যাচ্ছিলেন, ওখানে স্লোগান শাউটিং ইত্যাদি হয়েছে। এখন যে ঘটনাটা ঘটেছে, ওনাকে ম্যানহ্যান্ডেল যে কথাটা আসছে, এটা অন্য গেটে হয়েছে। লিডারশিপ সবাই না, সেখানে হেকেল করতে এরম, আমি তো বলছি ফুটেজে দেখা গেছে স্লোগান শাউটিং ডেফিনেটলি হচ্ছিল, কিন্তু যে হেকেল করার কথা আসছে সেটা এসএফআই নেতৃত্বের সামনে হয়নি। এসএফআই উনি যাচ্ছিলেন ওখান দিয়ে, স্লোগান শাউটিং হচ্ছিল, কিন্তু অন্য গেটে হয়েছে। আমাদের সমস্ত নেতৃত্ব এই গেটে ছিলেন, স্বাভাবিকভাবে দেখবার তো কোনো সুযোগ ছিল না। কখনোই তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী এর সঙ্গে জড়িত থাকতে পারে না। এই প্রেক্ষাপটেই সম্প্রতি প্রেসিডেন্সিতে রাজ্যপালের মন্তব্য যথার্থ বলেই মনে করছে রাজনৈতিক মহল। It's usually the practice not to acknowledge one's guilt. It is, and as having been in the past a policeman, I know that this is often the case. ওয়াকিবহাল মহলের মতে রাজনৈতিক দলগুলোর এই আচরণই বলে দেয় ওদের কাছে দোষ করা ভুল নয়, তা স্বীকার করা অন্যায়। তাই নিজেদের আড়াল করতে নানা তত্ত্ব সামনে আনার চেষ্টা করেন পার্থ ঋতব্রতরা। এমনকি বাইরে থেকে প্রেসিডেন্সিতে ইঁট ছোড়ার ছবি ক্যামেরা ধরা পড়লেও ভিতর থেকে আক্রমণের তত্ত্বেই অনড় থাকে শাসক দল। কিন্তু সত্য আড়াল করলেও মুছে ফেলা যায় না। ছবি কথা বলে, মানুষ বোঝে। সত্যি স্বীকার করতে সাহস প্রয়োজন, সকলের তা থাকে না। এবিপি আনন্দ। তথাগতরা কি বলবেন?
আমি আমার মূল বক্তব্যে আসার আগে আমি একটা কথা বলবার লোভ সামলাতে পারছি না। এই যে পার্থ আর ঋতব্রত যেটা বললেন সেটার উত্তরে একটা দৈনিক পত্রিকায় লেখা বেরিয়েছিল যে পলাশির যুদ্ধ আর ওয়াটারলির যুদ্ধ কোনোদিন হয়নি, কারণ ফুটেজ নেই তো। এইসব যুদ্ধ টুদ্ধ হয়নি। তো যাই হোক, আমার মূল বক্তব্যটা অন্য। সেটা হলো যে এই আলোচনাটাকে কিন্তু শুধু প্রেসিডেন্সি কেন্দ্রিক করা ঠিক না। কারণ হচ্ছে যে কোনো মানুষ তো সারা জীবন ছাত্র থাকে না, কলেজের ছাত্র 5 বছর 6 বছর থাকে, তারপরে সে বৃহৎ কর্মজীবনে চলে যায় এবং সেই কর্মজীবনে পরবর্তী 30-40 বছর কাটায়। তো যারা প্রেসিডেন্সিতে আজকে পড়ছে তারা কর্মজীবনে প্রতিষ্ঠিত হয়ে যাবেই। তারা আজকে যাই করুক না কেন, যতই ঢিল খাক বা যতই বিপদে পড়ুক, তারা প্রতিষ্ঠিত হয়ে যাবে। তার কারণ হচ্ছে তাদের মধ্যে যে নিজের যে গুণটা, যে গুণবত্তা আছে, ইন্ট্রিনসিক কোয়ালিটি যাকে বলে, সেটাই তাদের প্রতিষ্ঠিত করে দেবে। তা নাহলে তারা প্রেসিডেন্সিতে ভর্তি হতে পারত না। কিন্তু সমস্যাটা তো প্রেসিডেন্সিকে নিয়ে নয়, সমস্যা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে বিশাল রাজ্য জুড়ে যে কলেজগুলো আছে সেগুলো নিয়ে। সেগুলো থেকে যে প্রতি বছর বিশাল বেকার বাহিনী বেরোচ্ছে, এই বেকার বাহিনীকে কাজে লাগানো এবং এই বেকার বাহিনীর পরবর্তী জীবনটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। এদের মধ্যে কজন পরবর্তী জীবনে রাজনীতি করবে, সক্রিয় রাজনীতি করবে? 8% করবে না, 20% করবে না আমার ধারণা। যদি তা না করে, দলীয় রাজনীতি যদি তারা না করে, তাহলে কলেজে তাদের থেকে একটা দলের লেজুড় বৃত্তি করার কি লাভ আছে? তাদের কি স্বার্থ সিদ্ধ হচ্ছে? রাজনৈতিক দলের স্বার্থ খুব সিদ্ধ হচ্ছে, আমি বুঝলাম। তারা ওখানে চেতনা জাগ্রত করার নামে ওখানে রিক্রুট করছে, তাদের নিয়ে মিছিলে যাচ্ছে, তাদের নিয়ে হইচই করছে, ঢিলটিল মারামারি করছে, পরস্পর দোষারোপ করছে, ইত্যাদি করছে, ফুটেজ হচ্ছে, আমরা এখানে আলোচনা করছি ইত্যাদি। কিন্তু এই যে ছাত্ররা যারা এর মধ্যে উলুখাগড়ার ভূমিকা পালন করছে, তাদের কি স্বার্থ সিদ্ধ হচ্ছে? কিচ্ছু হচ্ছে না। সেই জন্য এই যে দলের লেজুড় হয়ে ছাত্র রাজনীতি করা, এটা সব রকম ভাবে ছাত্র স্বার্থের বিরোধী এবং এটা তাদের যে প্রধান কাজটা লেখাপড়া, সেই লেখাপড়াটার থেকে সময় কেড়ে নেয়, তার থেকে মনোযোগ কেড়ে নেয় এবং শেষ পর্যন্ত সেটা অনেক সময় মারামারিতে গড়িয়ে যায়। বলতে আপত্তি নেই যে এই মডেলটা, ছাত্র রাজনীতির বর্তমান মডেলটা 1967 সালের পরে বাম জমানায় তৈরি। 1967 থেকে 72 পর্যন্ত একটা অরাজকতার অবস্থা ছিল, তারপরে 5 বছর কংগ্রেসের রাজত্ব ছিল, তারপরে বাম জমানা ছিল। সেই সময় যে মডেলটা তৈরি হয়েছে সেটা হলো যে শাসক দলের যে রাজনৈতিক লেজুরটি আছে সেটি বেশিরভাগ জায়গায় শাসন করবে, বেশিরভাগ জায়গায় ক্ষমতায় থাকবে, বেশিরভাগ জায়গায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাবে এবং তাদের যদি কেউ প্রতিদ্বন্দ্বিতা করবার সাহস দেখায় তাহলে গুলিটুলি চলবে। এটা এসএফআই খুব নির্বিচারে করেছে যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল এবং এখন দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল করছে। এর কি পরিণতি, এর ফলে কি লাভ হচ্ছে? প্রেসিডেন্সি কলেজে আমরা যেটা দেখলাম এবং এর প্রতিফলন কিছু অন্যান্য কলেজেও ঘটেছে, এর আগে আমরা রায়গঞ্জে দেখেছি, এতে কি লাভ হচ্ছে? এই যে জিনিসটা, এটার থেকে একটা উত্তরণ প্রয়োজন এবং এই উত্তরণের জন্য আজকে এই রাজনীতি থেকে বেরিয়ে অন্য একটা নতুন চিন্তা করা প্রয়োজন। ছাত্ররা ইউনিয়ন করুক, ছাত্ররা নিশ্চয়ই নিজেদের মধ্যে রাজনীতি আলোচনা করুক, কিন্তু দলের লেজুড় বৃত্তি করবার কোনো দরকার নেই। তাতে কোনো চেতনা জাগ্রত হয় না এবং যে চেতনা জাগ্রত হয় সে ভবিষ্যতে কোনো কাজে লাগে না। এমন নয় যে ছাত্র জীবনে এসএফআই করেছে সে বেরিয়ে শুধু সিপিএম কে ভোট দেবে, এরম তো নয়। কিন্তু তা সত্ত্বেও সেই সময় তাকে কাজে লাগাবার জন্য। এটা কি বাস্তবে সম্ভব? কোনটা যেটা বললেন? কেন বাস্তবে সম্ভব নয়? কেন বাস্তবে সম্ভব না? আজকে যদি ভালো কলেজগুলো এই জিনিস হতে পারে, তথাকথিত ভালো কলেজে যেমন প্রেসিডেন্সি বা আমার শিক্ষা প্রতিষ্ঠান বেসুতে, সেখানে যদি এই জিনিসটা হতে পারে তাহলে কেন হতে পারে? ভারতবর্ষের বেশিরভাগ জায়গায় এরকম, বেশিরভাগ জায়গায় এই পরিমাণ লেজুড় বৃত্তি কোথাও হয় না। দক্ষিণ ভারতে তো অবশ্যই হয় না, পশ্চিম ভারতেও হয় না, উত্তর ভারতে খানিকটা হয় এবং পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে দৃঢ় মুশে হয়। আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কিছু নেই, হয় না যেখানে যারা প্রেসিডেন্সিতে এই ধরনের যে জিনিস হয় না, তার মূল কারণই হচ্ছে এটা যে তাদের ছেলেদের লেখাপড়া নিয়ে।
আর এই কথাটা ছাড়া আর যেটা কথা বলা দরকার সেটা হচ্ছে যে আজকে এই প্রেসিডেন্সি কলেজের ঘটনার জের ধরে এই রাজনীতিকরা যেরকম নক্কারজনক ব্যবহার করেছেন বা কথাবার্তা বলেছেন সেটার একটা খুব বড় রকম সমালোচনা হওয়া উচিত। বিশেষ করে সুব্রত মুখার্জি যেটা বলেছেন যে এই একজন ভাইস চ্যান্সেলরের ইতিহাস ভূগোল, এবং সমালোচনা করেছেন যে তিনি কেন রাজ্যপালের কাছে গেলেন না, তিনি কেন মিডিয়ার কাছে গেলেন, এই জিনিসটার যথেষ্ট নিন্দা হওয়া দরকার। কেন মিডিয়ার কাছে যাবেন না? তিনি মার খেয়েছেন, তার ছাত্ররা মার খেয়েছে, তিনি তার পাশে দাঁড়িয়েছেন, তিনি মিডিয়াকে বলতে পারবেন না যে আমি মার খেয়েছি। খুব কারেক্ট রোল নিয়েছে। হ্যাঁ, একদম ঠিক কাজ করেছেন। তথাকথিত আগে গেছিলেন, আগে ফোন করেছেন। না আগে করে থাকতে পারেন, করে না থাকতে পারেন, সেটা আমি বলছি না, সেটা করেছেন আমি জানি, কিন্তু তা সত্ত্বেও যদি নাও করতেন তাহলে কিছু এসে যেত না আর কি। যে মার খেয়েছে তার অন্তত কিছু অধিকার আছে, তার তো চিৎকার করবার অধিকারটা আছে, সেটাই বলেছেন। সেটা নিয়ে আজকে সমালোচনা হচ্ছে এবং ভাইস চ্যান্সেলরের ইতিহাস ভূগোলের মতন এরকম একটা কদর্য ইঙ্গিত দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত অন্যায় আর কি। এই কিন্তু মানে যেটাকে ওই বাইবেলে অরিজিনাল সিন বলে, যে আসল পাপ, গোড়ার পাপটা কিন্তু বাম শক্তির তৈরি আর কি, এবং সেই পরম্পরা আজকে আমরা করে যাচ্ছি, অনুসরণ করে যাচ্ছি। এর থেকে যদি উত্তরণ করা সম্ভব না, উত্তরণ করতে হবে, কাজটা কঠিন। তার কারণ গত 34 বছর 36 বছর ধরে যদি একটা পরম্পরা চলে থাকে তাহলে সেটা পরিবর্তন সহজ নয়, কাজটা কঠিন। কিন্তু যদি পরিবর্তন আনতে হয়, যদি ছাত্রদের অবস্থা আর একটু ভালো করতে হয়, ছাত্রদের ভবিষ্যৎ একটু ভালো করতে হয়, এই বেকার বাহিনীকে যদি একেবারে মানে পুরোপুরি বেকার না করতে হয়, তাদের যদি কিছু দক্ষতা জন্মাতে হয়, তাহলে এই ছাত্র রাজনীতিকে উত্তরণ প্রয়োজন। এবং এটা শুধু প্রেসিডেন্সির মধ্যে আবদ্ধ না রেখে অন্য কলেজের দিকে তাকানো প্রয়োজন। রায়গঞ্জ কলেজে যে ঘটনাটা হয়েছে, মাঝদিয়া কলেজে যে ঘটনাটা হয়েছে, এই জিনিসগুলো সমস্ত ওদের চোখ খুলে দিয়েছে। এটা নিয়ে একবার মৌলিক ভাবনা চিন্তা করার প্রয়োজন আছে। একদম। উদয়ন বাবু, না আমি শুধু একটা কথাই, জাস্ট একটা মিনিট ব্যাপার, এমনি কথাটা সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া যায় না তো। 36 বছরে কিন্তু এই হরিমোহন ঘোষ কলেজের মতন গুলি চলেছে, পুলিশ খুন হয়েছে, অথবা ইলেকশনই তো হতো না। আসেন আরে আমি বলছি বসিরহাট কলেজে 2003 সালে, না এক মিনিট, বরিশাল 2003 সালে বসিরহাট কলেজে মিঠুন ঘোষ বলে একজন, সে কলেজের জেনারেল সেক্রেটারি ছিল ইউনিয়নের, তাকে বলা হয়েছে, এসএফআই বলে যে তুমি কলেজে আসবে না সামনে। সে বলেছিল কেন আসবো না, তাকে গুলি করা হলো। কংগ্রেস ছাত্র নেতা গুলি করা হলো। 2003 সালে ওদের বিজ্ঞানন্দ ছিল, তখন ইলেকট্রনিক মিডিয়া ছিল। দুজন বক্তা এখনো বলার সুযোগ পায়নি। উদয়ন বাবু, সুমন বাবু, উদয়ন বাবু। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের একটা উপন্যাস ছিল লুল্লু বলে, হ্যাঁ, সেখানে একটা লে লুল্লু, হ্যাঁ, মাঝে মাঝেই বলা হতো। আমার আজকাল পশ্চিমবঙ্গের অবস্থা দেখে হঠাৎ এমন ঘটছে, পশ্চিমবঙ্গ দিল্লিতে গিয়ে যা ঘটাচ্ছে, পশ্চিমবঙ্গ এখানে যা ঘটছে, তাতে আমার মাঝে মাঝে ওইটা বলতে ইচ্ছে করে, লে লুল্লু, হ্যাঁ, মানে একটা ভূতের নৃত্য চলছে আর কি। তো এখানে প্রেসিডেন্সি কলেজ, শিক্ষাঙ্গনের রাজনীতি ইত্যাদি এইগুলো নিয়ে আলোচনা হচ্ছে, পুলিশ কেন ওই ধরনের ব্যাচ পড়বে ইত্যাদি। এটাকে অনেকেই অনেক আদর্শের দিক থেকে দেখছেন, অনেকেই অনেক মানে ভবিষ্যতের চিন্তা করে অনেক কথা বলছেন, যেগুলো অত্যন্ত গ্রহণযোগ্য অবশ্যই। কিন্তু আমার মনে হয় একটা গোড়ায় একটা গন্ডগোল আছে, সেটা হচ্ছে নগর পুড়লে তো আর দেবালয় অক্ষত থাকতে পারে না। আপনি যে রাজনীতির চাষ করবেন সেই রাজনীতি আপনার সব জায়গায় ঢুকবে। যে রাজনীতি আপনার গ্রাম বাংলায় রয়েছে, যে রাজনীতি আপনার মাঠে ময়দানে রয়েছে, যে রাজনীতি আপনার রাস্তায় রয়েছে, সেই রাজনীতি থেকে আপনি মুক্ত হতে পারবেন না। এখানে একটা পার্টিজান পলিটিক্স রয়েছে, এটাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এবং সেই পার্টিজানশিপটা গত 20 বছর ধরে, যেটা 20 বছরও বলবো না, মূলত তৃণমূল কংগ্রেসের জন্মের পর থেকে
সেটা একটা এটা একেবারে ভুল। না আমি তৃণমূল কংগ্রেসকে দায়ী করছি না আমি দায়ী করছি না আমি বলি আমাকে বলতে দায়ী করছি না আমি বলছি যে তীব্র মানে এই যে পার্টিজানশিপ সমাজের মধ্যে একটা আমরা ওরার যে ভেদাভেদ না করেছে তো সবাই করেছে বললে আমি তো রেডি করে উঠছি না, আপনি রেডি করে উঠছেন না বলতে না হঠাৎ বললে কি আড়াই বছর খালি একটা কথা আপনি একটা সরকারের প্রতিনিধি আমি মেডিকেলের কথা বলছি না আপনি সরকারের প্রতিনিধি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান সুজনদা একটু বলে সেটা হচ্ছে এই আমরা ওরা যে সমাজকে বিভক্ত করেছে এটার থেকে কেউ মুক্ত নয়। ছাত্রদের দোষারোপ করাটা অত্যন্ত সোজা, ছাত্ররা ছোট বলে ছাত্রদের দোষারোপ করাটা খুব সোজা। আমাদের পশ্চিমবঙ্গে ছাত্রদের মারছে ঠিক আছে, ছাত্ররা একজন অছাত্র সে একটা ভোটের দিন ঝাঁপিয়ে পড়ে একজন পুলিশ কর্মীকে মারলো, খুব দুঃখের কথা। কিন্তু আমরা জানি মধ্যপ্রদেশে প্রফেসর সাবরেওয়ালকে কিভাবে ক্যাম্পাসের মধ্যে এবিভিপির একটি ছাত্র মেরেছিল, খুন করেছিল। আমরা জানি সঞ্জয় গান্ধী এমার্জেন্সির সময় ছাত্রদের নিয়ে কি নৃত্য করতেন, সেসব গল্প তো আমরা জানি। কাজেই এটা পশ্চিমবঙ্গে ছাত্রদের এইভাবে আলাদা করে দোষারোপ করা, তারা রাজনীতি করছে, ক্যাম্পাসগুলো শেষ হয়ে যাচ্ছে, এরকম ভাবে দেখাটা ঠিক নয়। আর রাজনীতি এত খুব খারাপ ব্যাপার, রাজনীতি করলেই সব নষ্ট হয়ে যাচ্ছে এরকমও ঠিক নয়। রাজনীতি একটা সামাজিক চেতনা গড়ে তোলে, যে পার্টিরই রাজনীতি হোক। যারা রাজনীতি করে তারাই কিন্তু আমরা দেখেছি, যেসব ছাত্ররা রাজনীতি করে তারাই কিন্তু পরবর্তীকালে অন্যের কাজে লাগে। তারাই কিন্তু পাড়ায় কেউ মারা গেলে দৌড়ে যায় সেই ছাত্রগুলোই যারা কলেজে রাজনীতি করে। যারা খালি কেরিয়ার করে তারা দৌড়ে যায় না। আর যেটা বলার দরকার সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানে আপনি যে রাজনীতি মুক্ত করবেন সবার আগে তো মাথা থেকে ধরা দরকার। এই জন্যে যে অধ্যাপকরা রাজনীতি করবে, বড়রা রাজনীতি করবে, ছাত্ররা রাজনীতি করবে না। আপনি যে সমস্ত প্রশাসনিক বডিগুলো রয়েছে সেখানে আপনি সর্বত্র রাজনীতির লোক ঢোকাবেন, সেটা এই সরকার করছে বলছি না, এটা বহুদিন ধরে চলছে, জেনারেল ট্রেন্ড। এইগুলো ঢোকাবেন। এবং আমি দীর্ঘদিন কলেজে পড়িয়ে বা কলেজের রাজনীতির এইটা খুব কাছ থেকে দেখে, অভিরূপদা অতটা দেখেননি, আমি যতটা দেখেছি আন্ডার গ্রাজুয়েট কলেজে, বা সুমন যতটা দেখেছে, অভিরূপদা বা অন্য কেউ অতটা দেখেননি, এমনকি তথাগতদা অতটা দেখেননি। রাজনীতি এখানে একটা মিথজীবিতা চলে, অর্থাৎ মানে যারা বড়দের রাজনীতির সাথে ছোটদের রাজনীতির এক ধরনের ইন্টারাকশন আছে, এবং একজনের ওপর নির্ভরশীল, এবং তারা বেঁচে থাকে এইভাবে। এবং তার মধ্যে অবশ্যই একটা অর্থনীতিও চলে। তথাগতদা যে কথাটা বললেন যে একটা কলেজে এসএফআই ছাত্র পরিষদের ছেলে ঢুকছে বলে গুলি করে মেরে দিল, ঘটনাটা তা নয়। কেউ এসএফআই বা ছাত্র পরিষদ বলে কিন্তু খুনোখুনি হয় না, হয় ওখানে একটা অর্থনীতি চলে, এবং সেটা পাড়ার অর্থনীতি, এলাকার অর্থনীতি, পার্সোনাল টার্মস, এবং তার ভেতরে কিন্তু এই ছাত্ররা জড়িয়ে পড়ে। কেউ এসএফআই করছে খালি, তার একটা রাজনৈতিক বক্তব্য আছে, কেউ তৃণমূল ছাত্র পরিষদ করছে, তার একটা রাজনৈতিক বক্তব্য আছে, তার জন্য সংঘাত লাগে না। সংঘাত লাগে মধু ভাণ্ডের দখল কে নেবে, একদম হ্যাঁ, কলেজের মধু ভাণ্ডের দখল কে নেবে, ভর্তির বকরা কে নেবে, এইটাই হচ্ছে মূল জায়গা। এইখান থেকেই কিন্তু গন্ডগোলটা শুরু হয়। এবং তার সঙ্গেই ওরা সামাজিক যে বিভাজন, রাজনৈতিক বিভাজন, আমাদের এখানে রাজনৈতিক বিভাজন আছে ঠিক আছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোতে ধর্মীয় সাম্প্রদায়িক বিভাজন আছে, সেখানে তাই নিয়ে হয়। আপনি রাজনীতি মুক্ত একটা ইনস্টিটিউট দেখান সেখানে কিন্তু অন্য জিনিস নিয়ে হয়। কলকাতারই একটি কলেজ আছে যেখানে ইউনিয়ন আছে, কিন্তু ইউনিয়নের ইলেকশন হচ্ছে, কিন্তু সেখানে এসএফআই ছাত্র পরিষদ নেই, কিন্তু সেখানে পার্ক স্ট্রিট থানার পুলিশকে কতবার ঢুকতে হয়েছে তার হিসেবটা জানেন? অন্য কারণে, সাম্প্রদায়িক কারণে, মেয়েদের শ্লীলতাহানির কারণে সেখানে ঢুকতে হয়েছে পুলিশকে। তার কারণ হচ্ছে সেখানে একটা উৎসব হয়, সেখানে পুলিশকে বহুবার যেতে হয়েছে, সেটা রাজনীতির কারণে নয়। কাজে রাজনীতি তুলে নিলেই সমস্ত সংঘাত মিটে গেল, হিংসায় উন্মত্ত বৃত্তি, নিত্য নিঠুর দ্বন্দ্ব, অর্থাৎ নিত্য নিঠুর দ্বন্দ্ব আসবেই। কিন্তু আমার বক্তব্য যেটা হলো সেটা হচ্ছে এই যে ইউনিয়ন করা, এই ইউনিয়নটাকে কিন্তু লিঙ্গ কমিশন যেভাবে বলেছে একরকম ভাবে ভাবা হয়েছে, এই ইলেকশনটাকে কিন্তু ভাবা দরকার। এই ইলেকশনটাকে কেন্দ্র করে ইলেকশনটাকে কিভাবে করা হবে, কিভাবে ছাত্র সংসদ গঠিত হবে, এইটা কিন্তু চিন্তা করা প্রয়োজন। এবং এই চিন্তাটা না করে সংঘাতের মূল জায়গাটাকে আপনি স্পর্শ করতে পারেন। একদম। সুমন,
হ্যাঁ, আমার কতগুলো কথা বলা দরকার। যেটা হচ্ছে যে প্রথমেই বলি, প্রেসিডেন্সিতে যে ঘটনা ঘটেছে সেটা সমর্থনযোগ্য না, অত্যন্ত নিন্দার একটা ব্যাপার, এবং এই ঘটনার মানে সমস্ত মানুষেরই এর বিরোধিতা করা দরকার। কিন্তু প্রেসিডেন্সির ওই ঘটনার প্রতিবাদে যেটা আমরা কলকাতার রাজপথে যেটা দেখলাম, যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার এবং অন্যান্য পদাধিকারীরা, অধ্যাপকরা তারা মিছিল করলেন তার বিরোধিতা করে, এটা কিন্তু একটা অত্যন্ত একটা পজিটিভ সাইন যে এই সরকারের রাজত্বকালে যে যথেষ্ট গণতন্ত্র আছে তার একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ। আমি বলছি 1986 সালে যখন সন্তোষ ভট্টাচার্যকে ওইভাবে হেনস্থা করা হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকে, যেখানে এসএফআই ছাত্র সংগঠন, তাদের কর্মী সংগঠন তারা যেভাবে হেনস্থা করেছিল, তার প্রতিবাদে কিন্তু সেই বিশ্ববিদ্যালয়ের আধিকারিক অধ্যাপকদের কলকাতায় রাস্তায় নামার যে অধিকার, সেই অধিকার কিন্তু ছিল না। আর কলকাতার মানে শিক্ষাঙ্গনে রাজনীতির যে মানে রূপ বাম আমলে আমরা দেখেছি, সেটা তো একটা অবিশ্বাস্য একটা পর্যায়ে গিয়ে পৌঁছেছিল। সিপিএম এর ইউনিট ছিল কলেজে কলেজে, এটা উদাহরণ ঠিকই বলেছে যে আমরা যতটা কাছ থেকে দেখেছি বিশ্ববিদ্যালয় মানে কলেজের যে রাজনীতি, বিশেষত আন্ডার গ্রাজুয়েট কলেজের রাজনীতি, সেখানে কলেজ বেসিসে সিপিএম এর ইউনিট ছিল, সেখানে ইউনিটের সদস্য করা হতো, কলেজে কলেজে নির্বাচন হতো না। 1985 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের শেষ নির্বাচন হয়েছে। আপনি ঠিকই বলেন, কিন্তু একটা প্রশ্নে আমি একমত হতে পারলাম না। আপনি অ্যাকচুয়ালি কোনো গণতান্ত্রিক পরিবেশই তো ছিল না। কিন্তু ধরুন অধ্যাপকেরা রাস্তায় নামছেন প্রতিবাদে, এটা আপনি গণতন্ত্রের সূচক মানছেন। সিঙ্গুর রিজওয়ানুরের সময় রাস্তায় বিদ্যুৎজনে যারা নেমেছিলেন তাদের মধ্যে প্রচুর অধ্যাপক ছিল। আমি বলছি যে এটা ভালো স্বাভাবিক, এটা ভালো সাইন যে তারা একটা ঘটনার প্রতিবাদ করতে পেরেছিল। যেটা যে ঘটনাটার কথা উদাহরণ যে কথাটা তুললো, কলেজের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণটা মূলত শুরু হতো ভর্তিকে কেন্দ্র করে। এটা আমি একদম পরিষ্কার ভাবে বলছি, অর্থনৈতিক ব্যাপার। আমি নাম করে বলতে পারি, ছাত্রদের বেশি দোষ দেওয়া হচ্ছে আমার মনে হয়। দোষ দেবার কোনো আমি ব্যাপারে নাম করে বলতে পারি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত কলেজ, বিদ্যাসাগর কলেজ, খুব অল্প কলেজ, ইউনিয়ন রুম থেকে সেখানে ফর্ম বিলি করা হতো, ফর্ম বিক্রি করা হতো, এবং এই যে প্রক্রিয়া বিভিন্ন কলেজে চলতো না হয় হতো আগে। আমি নিজে গিয়ে তুলে এনেছি বিদ্যাসাগর, না এই সরকার বন্ধ করেছে। সরকার অনলাইন অ্যাডমিশনের যে অনলাইন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে অ্যাডমিশনের সঙ্গে যে অর্থনীতি জড়িত, যেগুলোর সঙ্গে ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্ররা যুক্ত হয়ে যেত, সেই জায়গা থেকে আজকে সরে আসছে। আজকে আপনি বলুন যে দীর্ঘদিন ধরে কলেজে কলেজে নির্বাচন না হওয়ার যে প্রবণতা, এবং কলেজে এই যে বাইরে থেকে দাদাগিরি করা বা বহিরাগতদের আগমন, এটা তো বাম আমলে আমরা দেখেছি যে কলেজের ছাত্রদের এত ক্ষমতা ছিল না যে তারা কলেজের অধ্যাপক বা অধ্যক্ষকে দীর্ঘক্ষণ ধরে ঘেরাও করে রাখবে। তাদের পেছনে নিয়ন্ত্রিত হতো, তারা বাইরে থেকে তাদের বহিরাগতরা তাদের নিয়ন্ত্রণ করতেন। বাম বা সিপিআইএম এর প্রতিনিধিরা বাইরে থেকে তাদের বহিরাগতরা তাদের নিয়ন্ত্রণ করতেন। এই সরকার প্রথম কিন্তু বলছে যে শিক্ষাঙ্গনের যে রাজনীতি, সেই রাজনীতি সম্পর্কে নতুন করে ভাবা দরকার। যে ধরনের যেভাবে ভোট প্রক্রিয়া পরিচালিত হয়, সেই ভোট প্রক্রিয়া একটা পরিবর্তন হওয়া দরকার, এবং সেখানে লিঙ্গ কমিশনের যে রেকমেন্ডেশন, সেই রেকমেন্ডেশনের কথা তারা প্রথম ভাবছে। অর্থাৎ এইগুলো তো পজিটিভ সাইন। দেখুন, একটা সরকার এখনো 2 বছর আসেনি, আপনি সরকারকে আক্রমণ করছেন, কিন্তু দৃষ্টিভঙ্গির মধ্যে কিন্তু একটা সদর্থক অনেকগুলো জায়গা রয়েছে, সেই জায়গাগুলোর কথা কিন্তু আমাদের আলোচনার মধ্যে স্বাভাবিকভাবে উঠে আসছে। একটা কথা আমি বলি যে ভাবা বিলক্ষণ দরকার, এবং ভাবছেন খুব ভালো, আমি সেটাকে সাধুবাদ দিচ্ছি। কিন্তু প্রথম কথা হচ্ছে 2 বছরের মধ্যে কিছুই বোঝা যাবে না, 2 বছর আদৌ সময় নয়, এই কথাটা আমি মানতে নই। দ্বিতীয় কথা হচ্ছে, একদিকে যেমনি ভাবা হচ্ছে, অন্যদিকে পার্থ চ্যাটার্জি আর সুব্রত মুখার্জির মতন লোক তো এরকম দায়িত্ব জ্ঞানহীন উক্তি করছে। তাহলে দুটোর মধ্যে সামঞ্জস্য কোথা থেকে থাকছে? এর মূল আছে, যেটা উদয়ন বলছিলেন, উদয়নের সাথে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। এর মূল হচ্ছে জীবনের সমস্ত ক্ষেত্রে রাজনীতি ঢোকানো, যেটা বাম শক্তি ঢুকিয়েছে। হাঁস মুরগি পালন থেকে আরম্ভ করে কিচ্ছু বাদ নেই, জীবনের কোন ক্ষেত্র বাদ নেই যেখানে রাজনীতি ঢুকিয়েছে। কোন মেরিট বা কোন কাজে দক্ষতা বা কোনো কিছুর দাম নেই, শুধু রাজনীতির দাম আছে। কথাটা অনিল বিশ্বাস বলেছিলেন, রাজনীতির বাইরে কিছু হয় না।
এবং আজকে যেটা আমরা দেখেছি এটা তারই ফলশ্রুতি। না, কিন্তু এটা আমার দেখে ভালো লাগছে যে প্রত্যেকই ঘটনার নিন্দা করেছে প্রেসিডেন্ট। আমার এটা দেখে ভালো সাজানো ঘটনা প্রথমে এই কথা পার্থ চট্টোপাধ্যায় প্রথম দিন বলেছে, এই ঘটিয়েছে তারা। এই আলোচনার এই অংশটা আমি এখানেই শেষ করব, কিন্তু শেষে আপনাদের বলি যে এটা দেখে আমার ভালো লাগছে যে রাজনীতিবিদদের প্রধান অভিযুক্ত করছেন যিনি তথাগত রায়, তিনিও একজন রাজনীতিবিদ। এই রাজনীতি এবং জীবনের সর্বক্ষেত্রে রাজনীতি কি এই যে আমাদের চারপাশে একটার পর একটার ঘটনার ঘটে চলা এবং যার প্রত্যেকটা সমান নিন্দনীয়, সমান নক্কারজনক, তার পেছনে আসলে কি দায়ী এই ক্ষুদ্র রাজনীতি? এই প্রশ্নের পরে আমরা আলোচনার পরবর্তী পর্যায়ে চলে এসেছি। আজকে আমেরিকায় আরেকটা সন্ত্রাস হামলা হয়েছে এবং সেই হামলা বোস্টন শহরে, সেখানে ম্যারাথন চলছিল, পরপর দুটো বিস্ফোরণ হয় এবং তারপর বোস্টন লাইব্রেরিতে মোট 3টে বিস্ফোরণ হয়। ঠিক কি হয়েছিল ঘটনা আপনাদের দেখাবো। তারপর আমার সঙ্গে এই মুহূর্তে আমার এই স্টুডিওতে আছেন প্রাক্তন সেনাধ্যক্ষ জেনারেল শঙ্কর রায়চৌধুরী, তার সঙ্গে এই সন্ত্রাস হামলা নিয়ে আমরা আলোচনা করব। আগে দেখব আজকে ঠিক কি হলো। আরেকটু দূরেই ফিনিশিং লাইন, প্রাণপণ দৌড়চ্ছেন বস্টন ম্যারাথনের প্রতিযোগীরা। ম্যারাথন দেখতে রাস্তার দুধারে হাজার হাজার মানুষ। ফিনিশিং লাইনের কাছে ব্যারিকেডের ওপারে দর্শকদের ভিড়ের মাঝে হঠাৎ বিস্ফোরণ, মাটিতে লুটিয়ে পড়লেন বহু মানুষ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই 13 সেকেন্ডের মাথায় 90 মিটার দূরে ফের বিস্ফোরণ। এর কিছুক্ষণ পর 3 নম্বর বিস্ফোরণটি হয় ফিনিশিং লাইন থেকে 550 ফুট দূরে বস্টনের JFK লাইব্রেরির সামনে। There have been 29 patients seen here total. 8 are in critical condition, and many of those are very seriously ill. We're seeing a lot of shrapnel injuries. Many of those involve, again, predominantly the lower extremities, but shrapnel injuries can affect the entire body. পরপর বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ছোটাছুটি শুরু করে মানুষজন। ধোঁয়া, অ্যাম্বুলেন্সের শব্দে মুহূর্তে পাল্টে যায় পরিস্থিতি। বিস্ফোরণের তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তদন্ত করে দোষীদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। Increase security around the United States as necessary and investigate what happened. We will get to the bottom of this, and we will find out who did this. We'll find out why they did this. Any responsible individuals, any responsible groups will feel the full weight of justice. বিস্ফোরণের পর নিউ ইয়র্ক, ওয়াশিংটনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বিস্ফোরণের পর বস্টন বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হলেও পরে তা খুলে দেওয়া হয়। জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক সৌদি আরবের নাগরিককে। এবিপি আনন্দ। জেনারেল রায়চৌধুরী, হয়তো নিহত মানুষের সংখ্যা বা ব্যাপ্তিতে 9/11-এর সঙ্গে তুলনীয় নয়, কিন্তু আরেকটা সন্ত্রাস হামলা এবং যথেষ্ট সাধারণ মানুষ আতঙ্কিত, এবং যেখানে হয়েছে সেটা দুবার ম্যারাথনের মাঝখানে, একেবারে লাস্ট ল্যাপে এবং লাইব্রেরিতে। দুখানেই কিন্তু সাধারণ মানুষ, নিরপরাধ মানুষ প্রচুর সংখ্যায় ছিল। আরও বড় ঘটনাও ঘটতে পারত। কী বলবেন আপনার এখনো পর্যন্ত বিশ্লেষণ ঠিক কী? বিশ্লেষণটা হচ্ছে যে যদ্দূর মনে হচ্ছে বড় ঘটনা হলেও 140 জন আহত আর বোধহয় 7 জন না 3 জন নিহত, 3 জন নিহত। সুতরাং বড় ঘটনা তো বটেই। 17 জন সিরিয়াসলি ইনজিওর্ড, তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায়, বটেই তো। তা এটা এখন একটা সন্ত্রাসবাদী গ্রুপ অবভিয়াসলি। প্রশ্ন হচ্ছে সন্ত্রাসবাদী গ্রুপটা আমেরিকার অভ্যন্তরীণ না বাইরে থেকে এসেছে, সেইটাই এখন ওরাও জানে না। ওরা খোঁজ করার চেষ্টা করছে, কারণ এর আগে আপনার মনে আছে হয়তো ওকলাহোমা সিটিতে টিমোথি ম্যাকভে, একদম হোয়াইট সুপ্রিমাসিস্ট, তিনি নিজের সরকারকেই আক্রমণ করলেন। সুতরাং এইটা যে কে করেছে, এইটা এখন অভ্যন্তরীণ কোনো মানে প্রোটেস্ট গ্রুপ, কারণ এখন গান কন্ট্রোল নিয়ে নানা রকম জল্পনা কল্পনা চলেছে।
এখন মার্কিন সেনেটে এই সব গান কন্ট্রোল নিয়ে বিল পাস করানো হবে, তার বিরুদ্ধে একটা 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 মতামত আছে লোকেদের, সেটা ঠিক হোক ভুল হোক আছে, তার বিরুদ্ধে একটা ডেমনস্ট্রেশন কিনা, কিংবা এটা কি কোনো বাইরের, তার সঙ্গে কি এই বিস্ফোরণ এই ফরম্যাটটা মেলে? এখনো পর্যন্ত তো মানে গুলি চালিয়ে মানুষের মৃত্যু হয়েছে, কিন্তু তারা ঠিক ব্লাস্ট করেছে এই ধরনের কোনো ইনসিডেন্ট? না, দেখুন কিভাবে মানুষের মৃত্যু হয় নানাভাবে করা যেতে পারে। যে আজকে যে গুলি চালাচ্ছে, আমি মোডাস অপারেন্ডির কথা বলছি। মোডাস অপারেন্ডি ক্যান চেঞ্জ। আচ্ছা, মোডাস অপারেন্ডি যে একই থাকবে, দ্যাটস অলসো রং। সেটা অনেকেই মানে বলে যে কি এই মোডাস অপারেন্ডিটা হচ্ছে অমুক গ্রুপের, হতেও পারে আবার নাও হতে পারে। সেই গ্রুপটা মোডাস অপারেন্ডি ইচ্ছে মতন বদলি করতে পারে। সুতরাং এরা যে অভ্যন্তরীণ কোনো টেররিস্ট গ্রুপ নয়, নইলে বাইরে থেকে আল কায়দা জাতীয় কোনো গ্রুপ আমেরিকার ভেতরে সেটা করতে পেরেছে। কিন্তু আমেরিকার একটা কথা, ওদের যে হোমল্যান্ড সিকিউরিটি, তারা যে এই রকম জায়গায় জায়গায় বিস্ফোরণ, দুটো বিস্ফোরণ অনেক জায়গায় প্যাকেজ পেয়েছে, একদম ঘুণাক্ষর টের পেল না, এইটা শুনতে আমার খুব আশ্চর্য লাগছে। কারণ ওদের ইন্টারনাল সিকিউরিটি, হোমল্যান্ড সিকিউরিটি ইন্টেলিজেন্স যেটা হওয়া তো শুনেছি খুব ভালো, তবে এইরকম একটা পুরো শহর ছড়িয়ে নানা জায়গায়, এটা প্রায় পুনা যেরকম বম ব্লাস্ট হয়েছিল, প্রত্যেকটা ডাস্টবিনের নিচে বোমা, তো এরকম ইন্টেলিজেন্স ফেলিয়ার আমেরিকাতে হয়েছে, এটা সত্যি মানে চিন্তার ব্যাপার এবং খানিকটা আশ্চর্যের ব্যাপার। আমি একেবারে আমাদের দেশে এবং আমাদের শহর যদি আসি, আজকেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যালার্ট এসছে যে আইপিএল যেখানে যেখানে খেলা হচ্ছে সেখানে সেখানে বিশেষ সতর্কতা। এইটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করেন? অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কতটা করতে পারবে কিছু বলা যায় না, তবুও আইপিএল এর ভিড়, আমাদের কলকাতার শহরে ময়দানের ভিড়, ফুটবল ম্যাচের ভিড়, যে কোনো ভিড়, ভিড় হচ্ছে টার্গেট। এদের জন্য ভিড় হচ্ছে টার্গেট, এবং ভিড়ের ক্ষতি করাটা খুব মানে খুবই সহজ। সফট টার্গেট, সফট টার্গেট মানে সফটেস্ট অফ সফট টার্গেট। একটা রেশনের থলেতে রেখে গেল, তারপরে যা ক্ষতি হবার হলো। সুতরাং কলকাতার পক্ষে সচেতন থাকা অত্যন্ত দরকার। এই নিউ ইয়র্কে এর আগে নিউ ইয়র্কে একটা ঘটনা ঘটাবার চেষ্টা করেছিল, তখন একটা ফল বিক্রি করছে রাস্তায় লোক, সে এসে পুলিশকে খবর দিল, তাও ট্রাফিক পুলিশকে, যে এখানে ওই লোকটা সন্দেহজনকভাবে কথা বলছে। তারপরে সেই ট্রাফিক পুলিশ গিয়ে ওকে ধরে, এবং সেই থেকে একটা পুরো ষড়যন্ত্র নিউ ইয়র্কের বুকে আরেকটা 9/11 ঘটানোর ধরা পড়ে গেল। কারণ একটা ফল বিক্রি করতে একটা ফলওয়ালা উঠে গিয়ে বললো যে কি দেখুন, আমি মনে হচ্ছে এই লোকটাকে। এরকম কি ইন্ডিয়াতে সেই সে একটা মানে সেরকম একটা কালচার, সেরকম একটা কিছু সচেতনতা আমার মনে হয় নেই, আমার মনে হয় নেই। সুতরাং কলকাতা, দিল্লি, বম্বে, মাদ্রাজ, যেহেতু আমরা কলকাতায় আছি, কলকাতা অত্যন্ত মানে যখন মানে আনলেস পুলিশের ইন্টেলিজেন্স খুব ভালো, কতটা ভালো আমি জানি না, তবে ইন্টেলিজেন্স যদি ভালো না হয় তাহলে এখানে ঘটানোর সম্ভাবনা আছে বই কি, তা নিশ্চয়ই আছে। জেনারেল চৌধুরী, আমার শেষ প্রশ্ন যে আমেরিকার এই ঘটনা, যদিও সংখ্যা এখনো পর্যন্ত নিহতের সংখ্যা 3, কিন্তু 26/11 যে মুম্বাইয়ের ঘটনা, আমরা দেখেছি যে বিচারের প্রক্রিয়া বা আন্তর্জাতিক মহলে হয়তো প্রচুর ভারত সমর্থন পায় এবং অভিযুক্ত রাষ্ট্র তিরস্কৃত হয়, কিন্তু কোনো কড়া বার্তা, কড়া ব্যবস্থা এইটা হয় না। সেটা কি এই উপমহাদেশের সমস্যা, যেটা আমেরিকায় হলে খুব স্বার্থপরতার জায়গা থেকে কেউ যদি বলেন যে আমেরিকায় হলে এত হইচই হয়, কিন্তু আমাদের এখানে ঘটনা ঘটে যাওয়ার পর বিচার প্রক্রিয়া, শাস্তিদানের প্রক্রিয়া, আন্তর্জাতিক জনমত, এই সমস্তটা এতটা স্পিডি হয় না? আন্তর্জাতিক জনমত ছেড়ে দিন, দেশের অভ্যন্তরীণ জনমতটাও এখন প্রত্যেকটা জিনিসে, এক্ষুনি আমি শুনলাম আপনারা কথাবার্তা বলছিলেন, রাজনীতি। এইখানেও যদি কোনো রকম ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, সেইটাকে ইনভেস্টিগেট করার জন্য যে একটা প্রক্রিয়া, খানিকক্ষণ বাদে একটা জনমত হয় যে আমাদের উপর অত্যাচার করা হচ্ছে, এটা আমাদের হেনস্থা করা হচ্ছে, এবং সেটা থেমে যায় সেখানে। কারণ সরকার তো সেইভাবে চেপে কাজ করতে পারে না। তাই আমাদের বোধহয় সংস্কৃতিটা অন্য রকমের, এবং যতদিন না খানিকটা কড়া হাতে এটাকে আমরা
এটার ব্যবস্থা করতে শিখবো, ততদিন এরকম চলতে থাকবে। জেনারেল চৌধুরী, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের প্রতিপক্ষ অনুষ্ঠান আজ এখানেই শেষ করব, কিন্তু শেষ করতে করতে যেখানে আগের আলোচনায় এবং জেনারেল রায়চৌধুরীর সঙ্গে এই আলোচনা একটা শব্দ উঠে এলো, রাজনীতি, সেই রাজনীতির থাবা সর্বত্র, শিক্ষার অঙ্গনেও। অনেকে মনে করছেন যে শিক্ষা থেকে রাজনীতিকে, দলীয় রাজনীতিকে, ক্ষুদ্র রাজনীতিকে যদি বিযুক্ত করা যায়, তাহলে বোধহয় আমাদের এই দেশ, আমাদের এই রাজ্য, আমাদের এই শহর আরও স্বস্তিতে নিঃশ্বাস ফেলবে। কলকাতা শহরের কিছু মানুষ এমন মনে করছেন, আবার ভিন্ন মত আছে। এই অনুষ্ঠান শেষ করব তাদের পরপর কয়েকটি বক্তব্য দেখতে দেখতে। জানি না সেটা আদৌ সম্ভব কিনা। আমি তো দলতন্ত্র মুক্তই চাই, আমি একেবারেই দলতন্ত্র মুক্ত চাই। নিশ্চয়ই ছাত্ররা রাজনীতি করবে, কিন্তু মানে পার্টি পলিটিক্স নয় সেটা। হ্যাঁ, কারণ পার্টি পলিটিক্সের মধ্যে অনেক নোংরামি আছে। পার্টি পলিটিক্স মনটাকে মুক্ত রাখতে দেয় না, মানে মাই পার্টি রাইট অর রং এই জিনিসটা এসে যায়। আমি পার্টিকে ক্রিটিসাইজ করতে পারবো, আমি পার্টিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো, আমি পার্টিকে পার্টির জন্য কাজ করতে পারবো, পার্টিকে আরও শক্তিশালী করতে পারবো। সেই রকম ধরনের পার্টি কালচার আমি তো কোথাওই দেখি না, কোনোদিন ছিল বলে আমার মনে হয় না। সেটা যদি মুখ্যমন্ত্রী চান, আমি সেটাকে স্বাগত জানাচ্ছি, তিনি সেটা কায়েম করবেন। আমি বিদেশেও দেখেছি ছাত্র রাজনীতিতে, ছাত্র রাজনীতি করলেও সেটা কিন্তু সংযত হয়, সেটা কনস্ট্রাকটিভ হয়, সে কখনোই হিংসার পথ নেয় না। আমাদের দেশে কিন্তু এটাই হচ্ছে, এটার বিরুদ্ধে আমি যেটা মনে করি, লিন্ডো কমিশন একটা পথ কিন্তু দিয়ে দিয়েছে, যেখানে রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু তার সঙ্গে ছাত্র ইউনিয়ন পরিচালনা ক্ষেত্রে, ছাত্র রাজনীতি ক্যাম্পাসে পরিচালনা করার ক্ষেত্রে সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যোগাযোগের যাতে একটা কনস্ট্রাকটিভ ব্যাপার থাকে, সেই একটা পথ আছে। আমি সে পথটা সামনে। আমার মতে ছাত্রদের বোধহয় ভালো হয় যে তাদের ছাত্ররা কি কি কারণে তারা সংঘবদ্ধ হয়ে ইউনিয়ন করতে পারে, সেই উদ্দেশ্য এবং লক্ষ্যটা স্পষ্ট হওয়া দরকার, পারলে লিখিত চার্টারের মতো থাকা দরকার। এর বাইরে অন্য বৃহত্তর রাজনীতির সঙ্গে মিশে গিয়ে সব ব্যাপারে নিজেদের জড়িয়ে ফেললে নিজেদের লক্ষ্য উদ্দেশ্য এগুলো পূরণ করা অসুবিধে হয়ে যায়। রাজনীতিকরা তাদের ক্ষমতা দখলের লড়াইয়ে একটা ধাপ হিসেবে ছাত্র রাজনীতি কিংবা ছাত্র ইউনিয়নগুলোকে ব্যবহার করে, সেটা খুব বিপজ্জনক। এখতিয়ার ভাগাভাগি কিংবা আমার কতখানি করা দরকার, কতখানি করা দরকার নয়, এইগুলো ভাগাভাগি করা খুব মুশকিল। তো কারণ সমাজে ওই যে বললাম, আমাদের এখানে রাজনীতিকরণের নামে আমরা নাকি খুব রাজনীতি সচেতন, যা রাজনীতির যা অবস্থা দেখতে পাচ্ছি, সচেতনতা বলে কি কোনো বস্তু আছে বলে তো মনে হয় না সেইখানে। এবং এসব ব্যাপারে সব রাজনৈতিক দলই এক কাট্টা হবে, তারা একমত। কিন্তু এইটা করতে হবে যে ছাত্র সমাজকেও ভাবতে হবে যে তাদের উদ্দেশ্য কী, লক্ষ্য কী, এবং তাদের কাজের সীমাটা কতখানি। আর রাজনীতিকদেরও ভাবতে হবে যে ছাত্রদের আমি আমার আলটিমেট যে ক্ষমতা দখলের লড়াই, সেখানে তাদের অস্ত্র হিসেবে কিংবা ধাপ হিসেবে ব্যবহার করব না। রাজনীতি গুন্ডামি না, রাজনীতিটা ছাত্রদের ভালো করবার জন্য একদল ছাত্র চেষ্টা করবে, তারা নেতৃত্বের জায়গাটা নেবে এবং তারা দেখবে কোন জায়গাটা নোংরা হয়ে যাচ্ছে, কোন ক্লাস ঘরের ফ্যানটা চলছে না, কোন শিক্ষক ক্লাস নিচ্ছেন না, এইগুলো ফেল করা ছাত্রদের পাশ করানো নয়। এগুলো দলীয় রাজনীতি মুক্ত হতেই পারে, কিন্তু যখন তোমার নির্বাচনের ব্যাপারটা এসে যাবে, তখনই নির্বাচনে হয়তো দল এসে যাবে, আর কিছুই না। নির্বাচন, স্বাধীন নির্বাচন করতে দিলেই দল এসে যাবে। এগুলো যতক্ষণ দল থাকে অথচ গুন্ডামি থাকে না, সেরকম একটা ব্যবস্থার দিকে যেতে পারলে খুব ভালো হতো। রাজনীতি পেছনে থাকলে খুব ভালো, রাজনীতির সামনে এলেই খুব মুশকিল। ছাত্রদের রাজনীতি মুক্ত করতে হবে না, কিন্তু ছাত্রদের রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হওয়া, এইটা থেকে মুক্ত করা ভীষণ দরকার। আমেরিকাতেই ধরুন, ছাত্ররা কিন্তু যখন এই প্রেসিডেন্টের নির্বাচন হয় খুব কাজ করে, যে রিপাবলিকানদের জন্য কাজ করে বা যে ডেমোক্রেটদের জন্য কাজ করে, তারা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মারামারি করছে এসে, এটা তো দেখতে হয়নি কখনো। ইংল্যান্ডের কথা যদি বলেন, অক্সফোর্ড, কেমব্রিজ,
লন্ডন স্কুল অফ ইকোনমিক্স তো খুব রাজনীতি সচেতন জায়গা, তাদের নির্বাচিত ইউনিয়নও আছে, কিন্তু যখন তারা নির্বাচনে দাঁড়াচ্ছে এবং কলেজের কাজ করছে তারা কিন্তু ব্যক্তি হিসেবে দাঁড়ায়। আমি মনে করি যখন বামপন্থীরা অনেকদিন ছিলেন তারা এটা করেছিলেন, এটা ওদের পলিসি ছিল, শিক্ষা জগৎটা নিজেদের দলের মধ্যে রাখতে হবে। আজকে যারা শাসক দল তাদের কিন্তু মনে রাখতে হবে যে একদিন তারাও ক্ষমতায় থাকবেন না, সুতরাং তাদের অন্যরকম ভাবতে হবে।